Dola ma'am for the country has won 16 golds, 3 silvers, 8 bronze. ডোমেস্টিক গোলস তো আমি ছেড়ে দিচ্ছি, 50-এর ওপরে আছে। 2005-এ যেমন আপনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তারপর 2007-এ ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ইন্ডিভিজুয়াল ওমেন টু গেট দ্য গোল্ড, তারপর ইউর দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ইন্ডিভিজুয়াল ফ্রম ইন্ডিয়া টু গেট গোল্ড। এই স্ট্যাটগুলো যেটা আমাদের সেলিব্রেট করা উচিত, সেটার জায়গায় আমরা কেউ জানি না, মানে এটা খুবই মানে খারাপ লাগে। মেয়েরা 1300 টাচ করাটা তো ভাবেইনি, হট করে আমরা 13 ক্রস করলাম, 1300, তারপর সেইখানেই একখানা আরও প্লেয়াররা আসতে শুরু করলো 13। এবার কি একজন জাম্প করা মানে পরেরা অটোমেটিক্যালি চলে আসবে। মেডেল ম্যাচ খেলতে শুরু করলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মধ্যে, মেডেল পেলাম না ঠিক আছে, বাট ওই জায়গাটুকু তো আমরা আসেনি করে। ব্রোঞ্জ হলো তো সিলভার কেন নয়, সিলভার হলো তো গোল্ড কেন নয়, আগের বারে গোল্ড পেলো তো এবারে কেন পেলো না? তখন কি আর মানুষের এক্সপেকটেশনটা অনেক আস্তে আস্তে বাড়তে শুরু করে। আপনার কাছে সব থেকে স্পেশাল টুর্নামেন্টটা কোনটা? প্রত্যেকটা, কেন আমার লাইফে অনেক কিছুই ফার্স্ট টাইম হয়েছে, মানে যেটা আমার পক্ষে ফার্স্ট, মানে একটা বলো মানে কান্ট্রির জন্য সেটা ফার্স্ট টাইম, মানে ফার্স্ট অলিম্পিক কোয়ালিফিকেশন, ফার্স্ট ইউরোপিয়ান গ্র্যান্ড পিক, এথেন্স অলিম্পিকটা ফার্স্ট। আমি অর্জুন অ্যাওয়ার্ড পেলাম, সেটাও মানে বেশ 14 বছরের গ্যাপিং এর পরে অর্জুন অ্যাওয়ার্ড আসা। আপনার একটা মেজর ইনজুরি হয়, হঠাৎ কোমরে ব্যথা, তো স্লিপ ডিস্ক ধরা পড়ে, মানে 4-5টা স্টেপও আমি হাঁটতে পারছিলাম না। যদি বাড়াবাড়ি হয় সার্জারি, তাহলে সার্জারি তো আমি এখন করতে পারবো না। মানে টুর্নামেন্টে যাবো কি, মানে আমি হাঁটতে পারছি না, যাবো কি, মানে আমার তখন ওই আমি শুটিং করতাম, কোনোভাবে আমার অ্যারো কেউ কালেক্ট করে 70 মিটার যাওয়া আসা, মানে 140 মিটার প্রত্যেকটা রাউন্ডে, মানে আমি তো অতটা হাঁটতেও পারবো না। বেশি পেন হলে সেই পেন কিলারও খেতে পারবো যদি ডোপিংয়ে চলে আসে। মানে আমাদের আজকের গেস্ট দোলা ব্যানার্জি। দোলা ম্যাম দেশের জন্য 16টা গোল্ড, 3টে সিলভার, 8টা ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, বাট আমরা কজন জানি তার ব্যাপারে? এটা আমাদের খুব লজ্জার বিষয় যে বেঙ্গল থেকে একজন এত কিছু করেছে দেশের জন্য এবং আমরা তার স্টোরিটা জানি না। আমরা শুধু এইটুকুই করতে পারি, যদি আমরা আজকের এপিসোডটা পুরোটা দেখি, তাহলে উনি ওনার ওয়াস্ট ক্যারিয়ারে যেটা করেছেন তার একটুখানি অন্তত আমরা জানতে পারবো। এইটুকু আমরা করতেই পারি ওনার জন্যে। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি, অ্যান্ড প্লিজ পারলে পুরো এপিসোডটা দেখবেন। সো আর দেরি না করে লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। দোলা ম্যাম, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ আসার জন্যে। মানে এরকম একজন লেজেন্ড যে এসছে বাড়িতে, ওটাতেই আমি মানে ভেরি ব্লেসড। অনেকেই আমি অডিয়েন্সদেরকে বলি যে হয়তো দোলা ম্যামের কন্ট্রিবিউশনটা আমরা জানি না, এবং সেটা আমাদেরই খুব লজ্জার বিষয় যে আমরা বাঙালি হয়ে এরকম 20 বছরের ওপর একজন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, আমরা তার ব্যাপারে জানি না। দোলা ম্যাম ফর দ্য কান্ট্রি হ্যাজ ওয়ান 16 গোল্ডস, 3 সিলভার্স, 8 ব্রোঞ্জ। ডোমেস্টিক গোলস তো আমি ছেড়ে দিচ্ছি, 50-এর ওপরে আছে। তো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। অ্যান্ড আমি প্রথমেই যেটা আমি জিজ্ঞেস করতে চাই হচ্ছে যে আর্চারিতে কীরমভাবে ঢুকলেন? আর্চারি স্টার্ট করেছি 9 বছর বয়সে। তো বাড়ির সামনে আমার একটা বাড়ির সামনে মাঠ আছে, সেটা বর্ণগর আর্চারি ক্লাব, আর তার সাথেই সাইডে তোমার গ্রাউন্ড আছে, সেখানে নর্থ ক্যালকাটার যে কালচার চাপ, বিকেলে সকলে বাচ্চারা ওখানে খেলাধুলো করতো। তো আমরাও, মানে আমার বাবারও স্ট্রিক্ট একটা ছিল যে বিকেলে পড়াশোনা নয়, বিকেলে খেলাধুলো, বাট তখন সেরকম ছিল কালচারটা, মানে আজ থেকে 30 বছর আগেকার কালচারটাও ছিল, বিকেলবেলা স্কুল থেকে যারাই আসুক এসে খেলাধুলো, সন্ধ্যে থেকে আবার পড়াশোনা। তো সেই হিসেবেই বিকেলে মাঠে যাওয়া, ওখানে নর্মাল একটা বাচ্চাদের একটা সার্কেল তৈরি হওয়া, সব গার্জেনরাই কেউ না কেউ থাকতো করতো। তো আমি রেগুলার ওয়াইজই যেতাম, কখনো বাবা কখনো মা নিয়ে যেত। তো পেছন দিক মাঠের অন্য সাইডটা তখন আর্চারি হতো আর কি। আবার তো সেখান থেকে যখন রেগুলার আসতাম করতাম, তো ওখানে কোচেরা যারা ছিল তারা বলেছিল আপনি রেগুলার আনেন তো এখানে অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য।
তো সেই হিসেবে অ্যাডমিশন নেওয়া। আম, আর ওই মাঠের পাশেই পুরো একটা জলাশয় আছে, তো সেটাতে মা আর কি রেগুলার যে ওখানে বাচ্চাকে দেওয়া, কারণ 9 বছর বয়সে কোথায় দৌড়ে কি বোঝা যাবে না এনা। তো যাই হোক, সেই হিসেবে অ্যাডমিশন তো দিয়ে দেওয়া হয়, কিন্তু আমার অতটা ভালো লাগতো না, কেন বোরিং একটু গেমটা। যখন যাই তখন হচ্ছে যারা সিনিয়ররা আর্চারি করছে তাদের দেখো তারা কিভাবে করছে, সেখান থেকে তোমার শেখো, তারপর তোমাকে শুরু করা। মানে ওই জিনিসটা যদি আজকের জেনারেশনের মধ্যে হতো, তারা একদিনেই গ্রাউন্ড ছেড়ে চলে যেত আর কি। মানে তাদের এখন সবসময় একটা কিছু ইন্টারেস্টিং ব্যাপার হওয়া দরকার, তবেই মানে থাকবো কোনো জিনিসে। তো এইরকম 1 মাস 1.5 মাস আর কি ওই শুধু অবজারভেশনের মধ্যে থাকা। সেম থিং আমারও সেই বোরিং লাগা ব্যাপার, মাঝে মধ্যেই বাড়ির সামনে ছিল, না বলে বাড়ি পালিয়ে যেতাম। তো তারপর তোমার 6 মাস বাদে একটা স্টেট মিট হবার ছিল বেঙ্গলে। তো তখন আমাকে বলেছিল যে হবে, তো তুমি তখন, তো আমি তো কিছুই মানে সেভাবে তো সবে তো অবজারভেশনের পার্ট সবে শেষ করে আর কি করা। তো তারপর আমি প্রথম থেকেই মানে 9 বছরের হিসেবে আমি একটু হেলদি ছিলাম, মানে স্ট্রেংথ হিসেবে একটু বেশিই ছিল। তো সেই কারণে মানে বউ যখন আমাকে দিয়েছিল তার জন্য আমাকে আলাদা করে কোনো ওয়ার্কআউট করতে হয়নি যে আচ্ছা। বউটা টানতে পারছি না বা সেইটা নেই, সেই প্রবলেমটা ছিল না। তো সে কারণে যখন বউ দেয় আমাকে, সেটা খুবই ন্যাচারালি আমি ড্র করতে পারি। তো তারপর সেটা নিয়ে কিছুদিন প্র্যাকটিস করা হলো, করা হলো। তো সেটা 6 মান্থ না, আই থিঙ্ক 9, মানে আমি মানে টোটালি হয়তো আমি 4-5 মান্থ প্র্যাকটিসের একটা টাইম পেয়েছিলাম স্টেট মিটের আগে। তো সেটা নিয়ে যখন স্টেট মিট খেলতে যাই, পার্টিসিপেট করি, তো দুটো ডিস্টেন্স ছিল সেই সময়, 30 মিটার আর 20 মিটার সাব জুনিয়র ইভেন্টেই নেমেছিলাম। তখন 20 মিটার ডিস্টেন্সে আমি থার্ড হই। তো সেটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট হুম। আর্চারিতে। হুম। আর তারপর সেই মেডেল পাওয়া, আর সেই মেডেলের সবাইকে দেখানো, সকলের থেকে একখানা ভালো একটা ফিডব্যাক পাওয়া, তো সেইগুলো মানে একটা নিজের মধ্যে একটা খানিকটা কাজ করেছিল যে এটাকে আরটু এগিয়ে নিয়ে হ্যাঁ। যাওয়া, পরের স্টেপে আরও ভালো করে করা। তো সেইখান থেকেই ইন্টারেস্টটা গেন করলো। তারপর আর কি রেগুলার মাঠে যাওয়া, যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা শোনা। হুম। আর আগের যে বোরিং ব্যাপারটা সেইখান থেকে কেটে গেল আর হুম। কি। যেই মেডেল পাওয়াটা, বিভিন্ন জায়গায় স্কুলেতে গেলাম, স্কুলের টিচারদের একটা ব্যাপার যে হ্যাঁ আমাদের স্কুল থেকে মেডেল পেয়েছে, হুম। গ্রাউন্ডে বিভিন্ন রিলেটিভদের মধ্যে, বাড়ির মধ্যে, মানে ওই একটা জিনিসটা ওটা খুবভাবে কাজ করেছিল আর কি। তো তারপর স্টেপ বাই স্টেপ হুম। তারপর এগিয়ে যাওয়া। তো আমি যতদূর জানি যে এরকম এই একদম ইনিশিয়াল স্টেজে একটা টাইমে আপনি যেখানেই আপনি পার্টিসিপেট করতেন মোর অর লেস পোডিয়াম ফিনিশই করতেন। হ্যাঁ সেটা ছিল আমার, মানে সবেতে মানে হাতে একটাও মেডেল নিয়ে আসিনি হুম। এই রকম হুম। ইভেন্ট। মানে খুবই মানে মনে নেই আমার, মানে হয়তো হয়েছে মানে সিনিয়র লেভেলে বা কোনো না কোনোভাবে আমাদের ডিস্টেন্স হতো, যে কোনো ডিস্টেন্সে হোক, টিমে হোক, ইন্ডিভিজুয়াল হোক, মানে কিছু না কিছু মেডেল থাকতোই। তো ওইটা কোন টাইমটা এক্স্যাক্টলি যখন আপনি ভাবলেন যে যে না আর্চারিটাই ইজ মেড ফর মি, মানে আমি আর্চারিটাই কিছু একটা করব? এইটা পুরোপুরি ভাবতে অনেকটা টাইম লেগেছিল। মানে আমি ক্লাস মানে 9 বছর বয়স, মানে তখন আমি ক্লাস 2তে হুম। পড়ি। তো সেইখানে তো আমার তখন সেই বোঝার জায়গাটা হুম। এসে হুম। পৌঁছোয়নি তখন। আর্চারি মাঠে যাওয়া বিকেলে, মানে ওটা একটা খেলার মতোই খেলার ব্যাপার মতোই। ছিল, যে মানে বিকেলে এমনি দৌড়চ্ছিলাম মাঠে, তার জায়গায় একটা কিছু হ্যাঁ। শিখছি, মানে সেইটাকে কখনো প্রফেশনালি অ্যাকসেপ্ট করব সেই ব্যাপারটা হুম। কখনোই ছিল হুম। না। তো তারপরে পড়াশোনা চলতো, তার সাথে গান শেখা চলতো, মানে আমার লাইফটা ওই প্রথম থেকেই না একটা সিস্টেমের মধ্যে ছিল, মানে একটা শিডিউল বানানো ছিল, তার এদিক ওদিক হতো না আমার। হুম। মানে সকালে উঠে পড়া, না হলে টুর্নামেন্ট থাকলে মাঠে চলে যাবা, মাঠ থেকে এসেই আবার স্কুলে যাবা, স্কুল থেকে এসেই আবার মাঠে যাবা, মাঠ থেকে এসেই আবার টিউশন যাবা, টিউশন থেকে আস্তে আস্তে রাত্রির 10টা খেয়ে নাও, শুয়ে পড়ো, আবার নেক্সট ডে। মানে এইরকম একটা সিস্টেমে চলতাম। তার মধ্যে যেদিনকে ছুটি থাকতো তার মধ্যে গানের প্র্যাকটিসে সে টিচার আসা, মানে আমি ওই সিস্টেমের বাইরে ওই 9 বছর বয়স বা 10 বছর বয়স থেকে পুরো একটা সিস্টেমে ঢুকে গেছিলাম। তো তখন মাঝে মধ্যে বিরক্ত লাগতো, তো এ দেখো ঘুরতে যাচ্ছে, ও দেখো করতে যাচ্ছে, কোনো বিয়ে বাড়ি হলো, কোনো কিছু হলো,
তখন টুর্নামেন্ট আছে, মানে এতটাই টায়ার্ড হয়ে যেতাম সারাদিনের কাজ করে, তো সেইটা আলাদা করে মানে সেই ব্যাপারটা এনজয় করতে পারতাম না। দুর্গাপুজো হচ্ছে তখনও কেন, ওই পুজোর পরে বা পুজোর ঠিক আগেই আমাদের ইভেন্টগুলো হতো, ন্যাশনালের টুর্নামেন্টগুলো। তো সেই সময় তো একই ব্যাপার, মানে পুজোতেও সকাল বিকেল প্র্যাকটিস করছি, এসে এসে এতই টায়ার্ড হয়ে পড়তাম, সারাদিন রোদ্দুরে পুরো কালো হয়ে গিয়ে, বা তখন নিজেরও ইন্টারেস্ট থাকতো না যে গিয়ে আবার পুজোয় ঘুরতে যাওয়া। তো সেই জিনিসগুলো মানে মানে বলবো আমি 12-13 বছর বয়স থেকেই না মানে খানিকটা একটু আলাদা টাইপেরই লাইফ হয়ে গেছিলো আমার, মানে পুরোটা যখনই ইমপ্রুভমেন্ট হচ্ছে, এইদিকে ইন্টারেস্ট, তারপর পড়াশোনা, কেন এটার সাথে সাথে পড়াশোনাটা একটা হ্যাম্পার হতো, ক্লাসে মানে একটু অ্যাবসেন্ট হতো, বা সেভাবে পড়া আমি রেডি করতে পারতাম না, কারণ এখানে যেহেতু টুর্নামেন্ট আসছে, আবার এটা হয়ে গেলে আবার পড়াশোনার দিকে বেশি মন দেওয়া। তো এই করতে করতে যখন আমি 97-এ আমি 96-এ ফার্স্ট আমি জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাই, যেখানে ফার্স্ট টাইম মেয়েদের টিম মানে একটা মানে কোয়ালিফাই বলেন, মানে এটা আলাদা করে কোয়ালিফাই করতে হয় না, বাট একটা স্কোর একটা মার্ক করে দিয়েছিল যে ইন্ডিয়ার প্লেয়াররা যদি এই স্কোরটা করতে পারে সিলেকশন ট্রায়ালে তাহলে টিমটা পাঠাবো। মানে তাহলে না হলে এর আগে অবধি ছেলেরাই কেউ হয়তো একটা ছেলে গেল, কখনো টিম গেল, মানে এইরমভাবে যেত। তো সে বছর প্রথম আমরা মানে ইন্ডিভিজুয়ালি যে মার্কটা দিয়েছিল সেটা আমি অ্যাচিভ করি, আর তারপরে সেকেন্ড আর থার্ড যে ছিল সে পুরোটা অ্যাচিভ না করলেও তার খানিকটা কাছাকাছি ছিল। তো প্রথমে ইন্ডিভিজুয়াল আমার যাবার কথা ছিল, তারপর যখন টিমটা মোটামুটি খুব বেশি ডিফারেন্স ছিল না, তো সে কারণে তখন করা হলো ডিসিশন যে তাহলে পুরো টিমটাই পাঠানো। তো সে বছর প্রথম মেন অ্যান্ড মানে মেন তখন গার্লস অ্যান্ড বয়েজ টিমই বলতে পারো, তো পুরো টিমটা আর কি আমরা স্যান্ডিয়াগো গেছিলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে, জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেটা ফার্স্ট টাইম। এবং তারপর 97-এ মানে তখন আমি মোটামুটি একটা লেভেলে এসেছি, মানে আমি তখন সাব জুনিয়র থেকে সাব জুনিয়র খেলতে খেলতে আমি জুনিয়র পার্টিসিপেট করেছি, জুনিয়রে মেডেল পেয়েছি, জুনিয়র খেলতে খেলতে আমি সিনিয়র পার্টিসিপেট করছি, সিনিয়রে মেডেল পাচ্ছি। তো একটা স্ট্যান্ডার্ড একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো সেখানে তখন ওই জামশেদপুরেতে তখন টাটারা সবে আর কি একাডেমি স্টার্ট করছে আর্চারিতে, তো রেসিডেন্সিয়াল একাডেমি। তো সেইখানে তখন ওরা কিছু যেমন ওখানে লিম্বারামও তখন টাটায় জয়েন করেছিল কন্ট্রাকচুয়ালে, লালরেম সাঙ্গা, তখন যারা ওই সময় বড়রা যারা ছিল। তো সেই সময় আমার কাছেও একটা প্রপোজাল আছে যে জয়েন করবার জন্যে। তো সেই সময়টা খানিকটা মানে ডিসিশন নিতে অনেকটা টাইম লেগেও ছিল, কেন তখন আমি সবে ক্লাস 10 পাশ করে বেরিয়েছি, এরপর পড়াশোনাও আছে, একটা ওইখানে শিফট হয়ে যাওয়া মানে কতটা কি একা থেকে কি করবো, মানে এটা একটা মার বেসিক্যালি বেশি করে মার একটা খুব চিন্তা, একা কী করে থেকে পড়াশোনা খেলাধুলো কিভাবে কি চালাবে। তো সেটা ওদের কাছে ছিল যে ও এখানে এসেও প্র্যাকটিস করতে পারে, কলকাতাতেও করতে পারে, কিন্তু আমাদের হয়ে তাহলে খেলতে হবে। তো সেই জায়গাটা ডিসিশনটা নেওয়া যে যখন আমি এতে ভালো করছি তো তখন আমাকে তাহলে এটাকে নিতে হবে। তাছাড়া মানে এগিয়ে যাওয়ার আর একটা টাইমের পরে যেহেতু ইকুইপমেন্টটা খুবই কস্টলি, একটা মিডিওকার ফ্যামিলি থেকে মানে পড়াশোনা, ইকুইপমেন্ট, আমার ভাইও আছে তারও পড়াশোনা, তো করে ইকুইপমেন্টটা সেরমভাবে, কেন সেই সময় যদি ঠিকঠাক ইকুইপমেন্ট না পাওয়া যায় ইমপ্রুভমেন্টটা কিন্তু একটা জায়গায় গিয়ে বন্ধ হয়ে যাবে। তো সেইগুলো ভাবনা চিন্তা করে তখন সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হয়। আর মানে আমি ক্লাস 12 অবধি আর কি টুর্নামেন্টের কিছুদিন আগে ওখানে যেতাম, আদারওয়াইজ আমি এখানে ওই ক্লাবেতে থেকে প্র্যাকটিস করতাম। স্কুলে 11-12 আমার স্কুলেই সেম স্কুলেই ছিল। তো 12-এর পরে মোটামুটি আমি ওখানে শিফট হয়ে যাই। শিফট হওয়ার মেন রিজন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, গুড কোচ, মানে যেগুলোকে মানে নিজে চোখেতে মানে যে ডিফারেন্সটা যখন বুঝতে পারলাম যে আমি যদি এটাকে নিয়েই এগোই তাহলে আমাকে তো একটা জায়গায় স্ট্যান্ড নিতে হবে। মানে সেই স্ট্যান্ডটা যদি না নাও তাহলে নর্মালি তুমি যেরকম করছো সেটা অ্যাজ এ হবি তুমি হয়তো জিনিসটা চালাতে পারো, বাট কোথাও তোমায় দাঁড়াতে গেলে তখন তোমার মানে সেইটাকে নিয়ে তোমার লেগে পড়তে হবে। সেটার জন্য তুমি এখন যে স্টেপে আছো তার জন্য বেটার রেজাল্ট করতে গেলে বেটার ইনফ্রাস্ট্রাকচার, বেটার ইকুইপমেন্ট, বেটার কোচ, নাম্বার অফ টুর্নামেন্ট অনেক বেশি খেলতে হবে। তো নিজেকে বেটার ফিটনেস সব কিছুই নিজেকে আস্তে আস্তে তোমাকে অনেক
ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ তুমি ওই জায়গাটাকে হুম হুম। দাঁড়াতে পারবে না। তো ম্যাম আপনার এই জার্নিটাকেই এক্সপ্লোর আরও করার আগে যেটা আমার খুব ইচ্ছে সেটা হচ্ছে আর্চারি অ্যাজ এ স্পোর্ট তো খুব বেশি সেলিব্রেটেড নয় অন্তত না, বেঙ্গলে। আমরা খুবই ক্রিকেট ফুটবল ওরিয়েন্টেড। তো এবং সেটা টু টু সাম এক্সটেন্ট পুরো ইন্ডিয়াতে যদি আমি ধরি। পুরো ইন্ডিয়াতে, হ্যাঁ, মানে নট সেটা অনলি তো বেঙ্গল। হ্যাঁ, তো সেখানে আর্চারি অ্যাজ এ স্পোর্ট সেটার একটু টেকনিক্যালিটিস নিয়ে আমি কয়েকটা আমার প্রশ্ন আছে। আহ, সেটা এক হচ্ছে যে যখন মানে মেন্স কম্পিটিশন বা উইমেন্স কম্পিটিশন যেটা হয় সেখানে আপনারা যেখান থেকে টার্গেটটা নেন ওই ডিস্টেন্সটা কতটা থাকে? ওটা দুটো ক্যাটাগরি আছে আমাদের, রিকার্ভ অ্যান্ড রিকার্ভ কম্পাউন্ড। অ্যান্ড কম্পাউন্ড। সেটা এবার তোমার এজ হিসেবেও আলাদা আলাদা, আন্ডারে আন্ডার 14, আন্ডার 21, হুম দেন সিনিয়র। হুম। তো ওইখানেও একটা ডিফারেন্ট আছে, বাট যেটা সিনিয়র ক্যাটাগরি যেটা হয়ে যায় সেটা রিকার্ভের ক্ষেত্রে 70 মিটার্স ডিস্টেন্স, আচ্ছা আর কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা 50 মিটার। 50 মিটারটা কম্পাউন্ডে মানে সকলের, মানে সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র সকলের জন্যই সেম 50 মিটার। আচ্ছা। আর এখানটাতে সাব জুনিয়র হলো 60 মিটার চালাতে হয়, বাট সিনিয়র হয়ে গেলে 70 মিটার। তো এই দুটো কি ডিফারেন্সটা কি জাস্ট ডিস্টেন্স নাকি ইন দ্য না, ইকুইপমেন্টই পুরো আলাদা ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট আলাদা? তো এই যে একটু আগে বললেন যে ইকুইপমেন্টটা খুবই কস্টলি, মানে এটার অ্যাপ্রক্সিমেট কিরকম কস্টিং হয় একটা বোয়ান? দেখো, যেহেতু ইকুইপমেন্টটা সবটাই আমাদের ইম্পোর্ট করতে, একটা আমাদের বেসিক হয় যেটা ইন্ডিয়ান রাউন্ড বলি, ব্যাম্বু বো, যেটা মেনলি ইন্ডিয়াতেই ওর টুর্নামেন্টটা হয়। কেননা তার খরচা তোমার পুরো পুরো হয়তো অ্যারো বো অ্যাক্সেসরিজ নিয়ে 6-7 thousand বা ম্যাক্স টু ম্যাক্স 8 thousand অবধি যায়। কিন্তু যখনই তুমি মডার্ন বইয়ে শিফট করছো সেটারও মানে ক্যাটাগরি আছে, মানে সেটা একটা বিগিনার্সের আছে, তারপর হাই, তারপর যদি একেবারে বেস্ট বো নেওয়া হয় সেটা অ্যাভভ 3 lakhs হয়েই যায়। কেন, পুরোটাই ডিপেন্ড করছে আমাদের কারেন্সি হুম রেটের ওপরে, হুম। কেন পুরোটা ইম্পোর্ট করতে হয়, যেহেতু এত কারেন্সি ডিফারেন্ট আমাদের মানে ডলার আর এর মধ্যে হয়ে গেছে। তো ওরা যদিও অল্প টাকাই হয়তো ইনক্রিজ করলো, বাট সেটা আমাদের কাছে হ্যাঁ অনেকটা অনেকটা। বেশি হয়ে হুম যায়। তো সেই দিক থেকে সেইটা হয়, আর সবটাই আহ, আমাদের এখানে যেহেতু হুম। হয় না সেই কারণে সমস্ত কিছুই এখন অনেক ইম্পোর্ট ইজি করতে হয়। হয়ে গেছে। হুম আমাদের যখন আমি স্টার্ট করি তখন তো সেই সময় না কোনো এখানে সেরকম দোকানের মানে জিনিস পেতাম আমরা, না কোনো ডিলার ছিল, কিছুই ছিল না আমাদের। সেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যখন খেলতে যেতাম তখন সেটা, তখন তো এত টুর্নামেন্টও পার্টিসিপেশন হতো না, ইয়ারলি হয়তো একটা, ম্যাক্সিমাম দুটো। তো আমাদের কারোকে বলে টাকা দিয়ে দিতাম, সেটা পেলো হয়তো পেলো না, সে হয়তো আস্তে আস্তে নেক্সট 3-4 মান্থ, মানে ওটারও একটা, মানে আমি ইনস্ট্যান্ট টাকা আছে আমি চাই তা তো সেটা আমরা পেতাম না। হুম। এখন যেটা অনেকটাই খুব স্মুথ ইজি হয়ে হয়ে যায়। গেছে সকলের জন্যে, মানে যেটা দরকার সেটা নিলে বা তুমি জানিয়ে দিলে তখনই পোস্টে চলে এলো। জিনিসগুলো এখন অনেকটাই হুম। বেশি ইজি সকলে, সব প্লেয়ারদের জন্য হয়ে গেছে, মানে ইভেন ইন্ডিয়া তো অনেক ডিলার হয়ে গেছে। তো রিকাপ কম্পাউন্ড দুটো ক্যাটাগরির বই এখন ইন্ডিয়াতে ভালো মতো অ্যাভেলেবেল ডিলারদের কাছে পাওয়া যায়। তো ম্যাম এখানে উইন্ডটা কত বড় ফ্যাক্টর ইন আর্চারি? দেখো, আউটডোর গেমে তো সবসময় একটা ওয়েদার ফ্যাক্টর হয়ে যায়, শুধু উইন না, তোমার যদি বৃষ্টিও পড়ে হুম সেটাও ফ্যাক্টর। মানে আউটডোর গেম করতে গেলে সেটা তাকে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেই হুম তোমাকে এগোতে হবে। বা তোমার মানে মানে নেচারের তোমার কি এফেক্ট হচ্ছে ওই টাইমেতে বা কিভাবে কি হতে পারে সেটা তো কারুর হাতেই নয়। এবার একটা হচ্ছে তোমার ওইটা যখন টার্গেট বাট্রেস, যেটা আমাদের ডিস্টেন্সে লাগা যেতে বা অ্যারো লাগে, মানে সেটা যতক্ষণ ক্লিয়ার ভিশন হচ্ছে হুম। তোমার, ততক্ষণ বৃষ্টি, সেই ধরনের বৃষ্টি অবধি তুমি তোমাকে টুর্নামেন্ট চলবে, আচ্ছা বন্ধ হবে না। আচ্ছা। খুব বেশি যদি লাইটনিং হয়ে গেল, এ হয়ে গেল, তাহলে বন্ধ হলো। আদারওয়াইজ তুমি ডিস্টেন্স যতক্ষণ ক্লিয়ার দেখতে পাচ্ছ ততক্ষণ চলবে। হুম। আর যতক্ষণ না তোমার উইন্ডটা অত স্পিড যতক্ষণ না হচ্ছে যে টার্গেট হ্যাঁ। বাট্রেসটাই পড়ে যাচ্ছে, হুম ততক্ষণ পর্যন্ত চলবে। হুম। মানে তার মানে সেরম টার্গেট বাট্রেস পড়ে যাওয়া মানে একটা বিরাট ধরনের উইন্ড, হ্যাঁ। তার আগে অবধি তোমাকে টুর্নামেন্ট খেলতে হবে। আর এটা হচ্ছে সকলের জন্যই সেম হুম হচ্ছে, হুম মানে কারুর জন্য আলাদা করে তো কিছু হচ্ছে না, তো সবাই খেলছে, তোমাকেও হুম। করতে হবে। তো সেটা ফ্যাক্টর, অবশ্যই একটা ফ্যাক্টর। কারণ আমাদের
দেশেতে যেসব জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তো সেখানে মানে ওই ওয়েদার চেঞ্জ ছাড়া নর্মালি গ্রাউন্ডে আমরা রেগুলার খুব বেশি উইন্ড পাই না। হুম তো সেই উইন্ডটা যেহেতু আমরা অতটা উইন্ডের আমাদের নয়, মাঝে মধ্যে কিছু ভেন্যু হয়তো চেঞ্জ হলো, কিছু দিনের জন্য গেলাম করলাম, বাট ওই উইন্ডটা আমাদের জন্য সবসময় একখানা একটা ব্যারিয়ার হয়ে হুম বলতে পারো দাঁড়ায় সব ইভেন্টে। বাট এখন টুর্নামেন্ট অনেক হয়ে গেছে, অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। বাট এবার আহ, তুমি দাঁড়িয়ে তোমার কতটা কিরম কি মানে ডিপেন্ড করছে প্লেয়ার সেটাকে কতটা ভাবে মেন্টালি, কেন সেইখানে মানে মেন হচ্ছে তুমি কতটা মেন্টালি স্ট্রং। হুম মানে উইনটা তোমার ওপর ভারী পড়ছে না, তুমি উইন্ডের ওপর হুম ভারী পড়ছে, তখন তোমাকে সেই শুটিং লাইনে যে দাঁড়িয়ে আছে তার ওপর ডিপেন্ড করছে সে কতটা ক্যালকুলেট করতে হুম পারছে। একটা সাইড থেকে উইন্ড এলে সেই ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যায়। হুম আর যখনই স্টেডিয়ামের মধ্যে বা উইন্ডটা একটু ঘোরা এদিক ওদিক করছে, তখন ক্যালকুলেশনটা করা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট হয়ে যায়। তখন শুটিং বেশি হোল নয়, তাড়াতাড়ি কুইক শট করা, হুম মানে ওই জিনিসগুলো নিজেকে আস্তে আস্তে সেই জায়গা মানে সেটা মানে যারা ওই লেভেলের প্লেয়ার তারা নিজেকে সেই ফটাফট সেটাকে করে অ্যাডজাস্ট ফেলে, করে নেয়। হুম অ্যাডজাস্ট করে হুম নিতে পারে। তো ম্যাম এই যে ওয়েদারটা একটা বিগ রোল, সেটা নিয়ে যেমন কথা হলো, তো খুব বোকা বোকা প্রশ্ন করছি, বাট যখন আপনি টার্গেটটায় সেট করেন, মানে আমরা টিভিতে তো খুব ইজিলি দেখতে পাই, মানে বাট একজন 70 মিটার দূর থেকে যে দেখছে, কতটা ভিজিবল থাকে বোর্ডটা? না, বোর্ডটা তো ভিজিবল থাকে, আমরা এম করে শুটিং করি। নর্মালি যারা আর্চার যারা চালাচ্ছে তারাও মোটামুটি বুঝতে গেজ পারে করে অ্যারোটা নিতে পারে। কোথায় যাচ্ছে। বাট অ্যাকুরেসিটার জন্যে আমরা কিন্তু ওই বাইনোকুলার দেখেছো বোধহয়, হুম টেলিস্কোপ হুম লাগানো হুম থাকে। বাইনোকুলার না, টেলিস্কোপ হুম লাগানো থাকে। তো সেটা প্রত্যেকটা আর্চারের কাছে থাকে। তো সেখানে সে জিনিসটা হুম ক্লিয়ার বুঝতে পারে সেটা টেন, তো টেনটা বর্ডার লাইনের টেন ইয়া ইনার টেন, হুম বা গ্রুপিং হচ্ছে তো এক্স্যাক্টলি কোন জায়গাটায় আরও গ্রুপিং হচ্ছে। মানে আদারওয়াইজ আমরা ইয়েলোতে গেছে বা রেডে গেছে সেই ওটা বোঝা আন্দাজটা যায়। মানে অ্যারোর ফ্লাইট দেখতে দেখতে ওটা একটা চোখের একটা হুম আইসাইডের একটা সেটিং একটা চলে আসে। হুম আর এখানে কনসেন্ট্রেশনটা কতটা বড় একটা ফ্যাক্টর? না, অনেকটা মানে কনসেন্ট্রেশন, মানে আমাদের গেমটা তো ফুটবল বা তোমার ওই এর মতো ওরকম মানে খুব দৌড়োদৌড়ি বা খুব এর মধ্যে নয়, মানে তোমাকে নিজেকে যতটা তুমি কাম রাখতে পারবে, যতটা তুমি ফোকাসড রইলে ব্যাপারটাতে, তোমার ততটাই কিন্তু তোমার বেটার হবে। মানে তুমি তোমার হার্টবিট যত বাড়তে থাকবে তুমি তত টেন্স হতে থাকবে। আর যারা রানিং করে তাদের তো অটোমেটিক্যালি হার্টবিট বাড়িয়েই তাদের পারফর্ম করতে হবে, তো জিনিসটা একেবারেই অপোজিট। তো সেখানে তোমাকে সেই নিজের হার্টবিট কন্ট্রোল করার ব্যাপার বলো, সেখানে মেডিটেশনও আছে, তুমি যোগা করা, মানে প্রত্যেকটা ব্যাপারই আছে যে যেভাবে মানে আমি যেটা করে হয়তো একটা বেসিক জিনিস থাকে যে এইগুলো করা উচিত। বাট শুটিং লাইনে দাঁড়িয়ে কার কোনটাতে সে নিজেকে মাইন্ডকে কন্ট্রোল করতে পারে সেটা ডিপেন্ড করছে প্রত্যেকটা আর্চারের ইন্ডিভিজুয়ালের নিজের উপর, নিজের হ্যাঁ। ব্যাপার। মানে আমি যেটা বলে নিজেকে কন্ট্রোল করতে পারি নিজের টেনশনটাকে, তো সেইটা হয়তো অপোনেন্ট হয়তো অন্য কিছু করে হুম করে। বাট প্রত্যেকে নিজের নিজের স্টাইলে করে, ওই জন্য মানে সাইকোলজিস্ট মানে দিয়ে দিলাম বলে পুরো একচেটিয়া সকলেরই সেম ফরম্যাট হ্যাঁ সেটা কিন্তু হয় না। হুম প্রত্যেকের মাইন্ডসেট আলাদা আলাদা আলাদা। রকমের, সে আলাদাভাবে তৈরি হয়েছে, তার বাড়ির কালচার আলাদা, সে তার লাইফস্টাইল আলাদা, তো সে কোনভাবে কি করছে, কারোর হয়তো অনেক হার্টবিট অনেকটাই লো, তাতে বেটার পারফর্ম করছেন। হুম কারোর হয়তো একটু মানে লোয়ের থেকে যেটা নর্মাল হওয়া উচিত সেটা, কারোর হয়তো একটু হাই থাকে। এবার ডিপেন্ড করছে কার কোন এতে সে পারফর্মটা বেস্ট করতে পারে, সেটা ওই কারণে এখন সাপোর্টিং স্টাফের মানে প্রেজেন্টটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে গেমেতে। মানে একটা কোচ তো এত কিছু জিনিসে সে করতে পারে, সে টেকনিক্যাল পার্টটুকু দেখতে পারে। তো স্পোর্টস সায়েন্সটার ইম্পর্টেন্স চলে আসছে আস্তে আস্তে, যেটা বাইরের দেশে অনেক বেশি অনেক বহু বছর ধরে চলছে, বাট ইন্ডিয়াতে সেভাবে নেই, বাট আস্তে আস্তে জিনিসটা আসছে। তো এই জিনিসগুলো যত আহ, মানে ভালো মতো করে মানে স্পোর্টসের মধ্যে আসবে ততই কিন্তু বেটার পারফরমেন্স আমরা দিতে পারবো, কেন সবটা তো আর
আমি সকাল থেকে রাত অবধি প্র্যাকটিস করছি, আমি কোনো কিছু ফাঁকি মারছি না, আমার ভালো কোচ আছে, কিন্তু একটা সময় দাঁড়িয়ে তো আমার বডি কন্ডিশনটা কি সেইটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কারেক্ট। মানে আমি এতটা লোড দিলাম, হয়তো টুর্নামেন্টে গিয়েই আমি পুরোপুরি একেবারেই ডাউন হয়ে গেলাম, হ্যাঁ কিন্তু আমার কতটা লোড আমি নিতে পারি, এইগুলো ব্যাপারগুলো তো আস্তে আস্তে যত করা, তাহলে সে তার পিক পজিশনটা কখন হবে সে তখন বুঝতে পারবে যে আমাকে তাহলে এরমভাবে যেতে হ্যাঁ হবে। মানে এই গ্রাফগুলো তৈরি করার, এগুলোর কিন্তু ইম্পর্টেন্স দিন দিন বাড়ছে। হুম বা আমি হয়তো যে গেমটা নিয়েছি, মানে আমি তো বাড়ির সামনে ছিল বলে নিলাম, করলাম, চলো একটা জায়গা অবধি পৌঁছলাম, ঠিক আছে, কিন্তু আমার বডি স্ট্রাকচারটাই কি আদৌ আর্চারির জন্য সুটেবল কি না, হুম সেটাও তো, মানে আমি হয়ে গেছি ঠিক আছে, বাট এরম প্রচুর প্লেয়ার আছে যারা সকাল থেকে রাত অবধি কিন্তু মানে প্র্যাকটিস করছে, কোনো তাদের মধ্যে কিন্তু সিনসিয়ারিটির কোনো অভাব নেই, কিন্তু সে কিন্তু সেই লেভেলে পৌঁছতে হ্যাঁ পারছে না। শুধু প্র্যাকটিস করলেই যে রেজাল্ট হবে এটাও কিন্তু নয়। হুম মানে আদর সে আর কি তার জন্যে, এই গেমটার জন্যে তার মানে সুটেবল কিনা, হ্যাঁ তার বডির ফিচার ওটার সাথে ঠিক করে ম্যাচ হুম করছে কিনা, এইগুলোও কিন্তু ডিপেন্ড করে একটা হাই হুম পারফরমেন্সের জন্যে। তো তার জন্যে কিন্তু আমাদের স্পোর্টস সায়েন্সটা একটা রোল, বিরাট বড় হুম একটা রোল, হুম যে মানে ও করছে বলে আমিও ভালো মানে হ্যাঁ আর্চার হব, বা আমিও ফুটবলার হব, আমিও ক্রিকেটার হব, এটা কিন্তু নয়। সে হয়তো অন্য কোনো গেমে বেটার করতে হ্যাঁ পারে, সে যে এইখানে যে যতটা টাইম দিচ্ছে সে হয়তো আর্চারি করলো না, কিন্তু সে হয়তো ভালো ফুটবল খেলতে পারবে, সে হয়তো অ্যাথলেটিক্স করতে পারে কোনো ইভেন্টে। মানে এই যে মানে স্পেসিফিকেশানগুলো, কে কোন গেমে যাবে, এই জিনিসগুলো নেই কিন্তু, মানে তোমার বাইরেতে যে তোমার ইউএসএ বলো, লন্ডন বলো, চায়না, মানে এরা কিন্তু এইভাবেই, মানে তারা যে মেডেল এইভাবে পাচ্ছে, আর সেখানে ইন্ডিয়া পাচ্ছে না। ইন্ডিয়া কিন্তু কোনো প্লেয়ারই কিন্তু অলিম্পিকের প্রিপারেশনের জন্য কেউ কিন্তু হারবার জন্য হুম যায় না। হুম সে বাড়ি থেকে ছেড়ে সকাল থেকে রাত অবধি প্র্যাকটিস করছে, মানে দেশের মেডেল তো ঠিক আছে, বাট যে পাবে তার তো একটা হুম বিরাট বড় জায়গায় সে পৌঁছে একদম যাবে, তাই না? একদম কেউ কখনো হারবার জন্য ওই পজিশনে যায় না, বা তাকে কোয়ালিফাই করে কিন্তু ওই পজিশনে পৌঁছতে হয়। কেউ কারেক্ট কারুকে রাস্তা কিন্তু নিজে থেকে আমার তোমার পছন্দ তোমায় দিয়ে দিলাম, এটা কিন্তু সম্ভব নয়। হুম তো সে সেই লেভেলে, একটা চায়নার প্লেয়ারও যেভাবে মানে খেটেছে, একটা ইন্ডিয়ার প্লেয়ারও কিন্তু সেইভাবে খুব খুব কম খাটেনি ওর থেকে। কারেক্ট বাট এই যে জিনিসগুলোকে ভাবা, বা কিভাবে করা যেতে পারে, কি বেটার ইনফ্রাস্ট্রাকচার আরও হতে পারে, মানে এই জিনিসগুলো যতটা আমরা ধীরে ধীরে আরও বেশি ভালো করে অ্যানালিসিস করব না, তাহলে কিন্তু আমাদের গ্যাপিংগুলো আস্তে আস্তে কমে। আমাদের দেশে ট্যালেন্টের কোনো প্রবলেম নেই এখন, মানে যদি দেখো যে মানে স্পোর্টস ফান্ডও অনেকটা ইনক্রিজ হয়েছে, বা সেটা কিভাবে ইউটিলাইজ হচ্ছে, মানে টাইমে স্পোর্টসম্যান পাচ্ছে কি না, সে ফরেন ট্রেনিং যাচ্ছে তো সেই টাইমিংটাতেও ফান্ডটা পেলো কি না, ইকুইপমেন্টটা যখন আসছে, যখন তার দরকার তখন পেলো কি না, মানে এই যে জিনিসগুলো, সেগুলো যদি ঠিক ঠিক সময় হয়, যে প্লেয়ারটা যে গেমটা করছে সেটা যখন স্টার্টিংয়েই একটা, যে কোনো তুমি একটা দেখবে যে ভালো প্লেয়ার যে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ভালো তার কিন্তু সকলেই কিন্তু ওই 9, 10, 11 বছর বয়স থেকেই কিন্তু স্পোর্টস স্টার্ট করেছে। এবার যে যখন শুরু করছে সেই সময় যদি আমি বুঝে নিই যে এই প্লেয়ারটা এটা ভালোবাসছে, কিন্তু এর বডি স্ট্রাকচারটাও কিন্তু এই গেমের হ্যাঁ জন্যে সুটেবল, হ্যাঁ তাহলে কি হলো, ওটা একটা না মানে অ্যাডিশনাল একটা সাপোর্ট ন্যাচারাল একখানা মানে জিনিসটা ওর কাছে আছে, যেটা ও করলে অ্যাডপ্ট খুব তাড়াতাড়ি করে হ্যাঁ নেবে। হুম তারপর তো ও কতটা টাইম দিল, ও কতটা ইন্টেলিজেন্ট, কতটা মানে স্যার বলছে বা কোচ বলছে, ও নিজেকে কতটা তাড়াতাড়ি ওটাকে নিতে পারছে, সেটা কিন্তু যত প্র্যাকটিস করবে তার উপর ডিপেন্ড করছে, কিন্তু ফার্স্ট স্টেজটা তো ওর হাতে নয়। হুম ওর তো বডিটা উইদাউট চেক আপে ওটাতে তো কিছু বোঝা সম্ভব নয়। তো ওই জায়গাগুলোকেই আমাদের আস্তে আস্তে, যখনই আমরা স্কুল লেভেলে থেকে বাচ্চাদের নেব আর ওইগুলো যতক্ষণ করতে থাকবো না, তাহলে কিন্তু ইন ফিউচার আমাদের এই মেডেল ট্যালি ব্যাপারটা যে আমরা বলি যে হ্যাঁ এতটা হ্যাঁ কম এতটা বেশি, সেইটা কিন্তু আস্তে আস্তে কমে অনেকটা যাবে চলে যাবে। হ্যাঁ। তো ম্যাম এবার যদি আমি আপনার জার্নিটাতে আরেকটু ডিপ ঢুকি ইন দ্য কম্পিটিশনস ইন সিনিয়র লেভেল, তো 2005-এ যেমন আপনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তারপর 2007-এ ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ইন্ডিভিজুয়াল ওমেন টু গেট দ্য গোল্ড, হ্যাঁ, তারপর ইউর দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ইন্ডিভিজুয়াল ফ্রম ইন্ডিয়া টু গেট গোল্ড। তো
তো এই স্ট্যাটগুলো মানে যেটা আমাদের সেলিব্রেট করা উচিত সেটার জায়গায় আমরা কেউ জানি না, মানে এটা খুবই মানে খারাপ লাগে, বাট সেইটার জন্যই এই এপিসোডটা করা। তো আপনার এই যে কম্পিটিশনসগুলো, মানে প্রথম ওয়ার্ল্ড কাপ, প্রথম অলিম্পিক্স, প্রথম এশিয়ান গেমস, সেইগুলোয় কতটা নার্ভাসনেস থাকতো, কতটা চ্যালেঞ্জিং লাগতো? কারণ দেশের যেই মুহূর্তে দেশটাকে রিপ্রেজেন্ট করা হয়, মানে আমরা তো ভাবতেও পারবো না, মানে আমরা যারা কমেন্ট করি খেলা দেখে যেই সেটা করতে পারলো না, এটা করতে পারলো না, আমাদের যদি তার 10%ও করতে হয় আমরা তো মানে ধসে পড়ে যাব। তো দেখো আমরা যখন মানে আমার সিনিয়ররা যারা ছিল তারা তারাও মানে মানে তখন তো মানে স্পোর্টসের যে পরিস্থিতি ছিল দেশের, সেই সময় তারা যেটুকুনি এক্সপোজার পেয়েছে বা সেই সময় তো মেয়েদের টিম হয়তো যেত কিন্তু কোয়ালিফাই করতো না ফার্স্ট 16-এর মধ্যে, কোনোবার হয়তো করলো কিন্তু সেই ধরনের রেজাল্ট হতো না। ছেলেদের টিমটা তবু একটু ভালো ছিল, সেখানে লিম্বারাম, লালরেম সাঙ্কাল লিম্বারাম অলিম্পিকে 4th এসেছিল, বাট সেইটাই কিন্তু একটা আমাদের রেজাল্ট যেটা থেকে আর্চারিটা একটা জায়গায় এসে মানে আজও পর্যন্ত কিন্তু লোকে লিম্বারামকেই চেনে। মানে আমার নাম জানলো, দীপিকা জানলো, কিন্তু তবুও মানুষ কিন্তু একটা লিম্বারামের ছোঁয়া কিন্তু সবসময় থাকে যে এখন লিম্বারাম কি করছে, এখন তার কি মানে পোয়েতে আছে, মানে এই জিনিসটা মানে ফার্স্ট লিম্বারামের নামটা ফেসটাই কিন্তু আমাদের ফার্স্ট আর্চারিটাকে একটা জায়গায় নিয়ে আসে। তারপরে মেয়েদের দিকে তখন কোয়ালিফিকেশান বলো এ বলো, ফার্স্ট আমাদের টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করলো 2003 আমাদের নিউ ইয়র্কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেখান থেকে এথেন্স অলিম্পিকের জন্য ফার্স্ট টাইম মানে আমি ইন্ডিভিজুয়াল করলাম, নেক্সট আবার পরের দিনে আমাদের টিম কোয়ালিফাই করলো, মানে এটা মানে প্রথম আমাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার ছিল যে আমরা সেবারে আমরা 4th হই, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও 4th হই। তো আমরা ওইখানে পৌঁছেছি, এবার পুরো ওয়ার্ল্ডের কাছে একখানা সারপ্রাইজিং ব্যাপার ছিল যে কোথা থেকে ইন্ডিয়া এলো, কিভাবে তারা করলো, এবং তাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে কত প্লেয়ার তোমাদের দেশে প্র্যাকটিস করে। মানে আমাদের সেই সময় উইমেন প্লেয়ার মানে গোনাগুনতি বোধহয় 15-16টা ছিল, তার মধ্যে টিমের মধ্যে যারা মোটামুটি স্কোরে যারা টিমটার মধ্যে কেউ একবার এলো সেটা হতো 6-7 জনের মধ্যে ইন্টারচেঞ্জ হতো। মানে তারা বিশ্বাস করতে পারে যে এই কটা মানে মেয়েদের মধ্যে কিভাবে সে অলিম্পিক কোয়ালিফাই হলো, যেখানে কোরিয়া, চায়না মানে তাদের হাজার হাজার প্লেয়ার করলো, মানে এই যে জায়গাটুকু মানে সেই যে হঠাৎ করে একটা হিউজ চেঞ্জ যেটা বলছিলাম, মানে আমাদের দেশে যখন হঠাৎ মানে কোরিয়ান কোচের আসা শুরু হলো, ট্রেনিং তার আন্ডারে, প্র্যাকটিসের অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেল, আমরা দিনে হয়তো 4 ঘন্টা প্র্যাকটিস করতাম, চেঞ্জ করে সেটা 7 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা প্র্যাকটিস হয়ে গেল, টেকনিক্যাল চেঞ্জ হলো, কিছু ইকুইপমেন্ট সাপোর্ট আস্তে আস্তে শুরু করলো, মানে একটা শুধু বললাম তোমাকে যে একটু আগে শুধু প্র্যাকটিস করলেই তো রেজাল্ট আসে না, প্র্যাকটিস তার আগেও আমরা করছিলাম, সেটা কোচের আন্ডারও করছিলাম, কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো একটা বিগিনার্সকে যেভাবে যে লেভেলের কোচ শেখাবে, তুমি যখনই একটা ইন্ডিয়ান টিমের প্লেয়ার তখন তো তোমার ওই বিগিনার্স কোচকে দিয়ে তো তুমি আর সেই লেভেলের কোচিং হবে না, কেন তখন তোমার 1 পয়েন্ট 2 পয়েন্টের ডিফারেন্সটা একটা বিরাট ডিফারেন্স, আর বিগিনার্সের সময় তোমাকে তখন 20 পয়েন্ট 25 পয়েন্টের একটা ইনক্রিজ ধীরে 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 তোমাকে আনতে হবে। তো সেই যে ছোটোখাটো চেঞ্জেস ওইগুলো, তো সেই আস্তে 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 তৈরি হতে হতে মানে আমরা হয়তো লাস্ট 3-4 বছরের জিনিসটাকে আমরা সিস্টেমে আস্তে আস্তে তারপর হুট করে কোয়ালিফাই করলাম, কিন্তু সেই চেঞ্জেসটা আমরা নিজেরা আস্তে আস্তে ফিল করছিলাম যে এই স্কোরটা কোনোদিন আমরা আগে মারিনি, হঠাৎ করে স্কোরটা মেরে ফেললাম, মানে নিজেরাই ভাবতে পারছিলাম যে এই স্কোরটা আমরা মারতে, মানে নিজেকে অ্যাকসেপ্ট করাটা একটা বিরাট ব্যাপার হয়ে যায়, সেলফ বিলিফটাও গ্রো করেছে একদম তাই। মানে আমি মানে যেখানে মানে আমাদের মানে তখন তো ডিস্টেন্স, এখন তো কনসেপ্টটা পুরো আমাদের ট্রায়ালের এটা টুর্নামেন্টের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, বাট তখন 4টে ডিস্টেন্স হতো আমাদের, তো সেখানে টোটাল আমাদের 1440 টোটাল মার্কস, তো আমরা মারতাম আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা তখন 1280 মারাটা হচ্ছে বিরাট ব্যাপার, মানে তখন 1280 যারা মারছে মানে তারা ইন্ডিয়ার একটা বিরাট বড় ব্যাপার, যে আর ছেলেরা হয়তো 1-2 লিম্বা ভাইয়া আরও কেউজন 1310 1315 মানে 20 এরকম মারতো, মেয়েরা 1300 টাচ করাটা তো ভাবেইনি,
হট করে আমরা 13 ক্রস করলাম, 1300। তারপর সেইখানেই একখানা আরও প্লেয়াররা আসতে শুরু করলো 13। এবার কি একজন জাম্প করা মানে পরেররা হ্যাঁ অটোমেটিক্যালি চলে হ্যাঁ আসবে। প্রথম লোকের স্টেপটা হচ্ছে বিরাট ব্যাপার। যেই 1300 ক্রস করলাম 1350 হয়ে গেল, 1360 হয়ে গেল। মানে এই যে নিজের মধ্যে যে আমি করতে পারি, হুম যেখানে আমরা 16 মানে কান্ট্রির মধ্যে কোয়ালিফাই করতাম না, সেখানে আমরা আস্তে আস্তে কোয়ালিফাই করছি, আমরা 8-এর মধ্যে এলাম, মেডেল ম্যাচ খেলতে শুরু করলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মধ্যে। মেডেল পেলাম না ঠিক আছে, বাট ওই হ্যাঁ জায়গাটুকু তো আমরা আসিনি কম্পিট করে করা দিই। হ্যাঁ নিজের মধ্যে একটা বিলিফ সিস্টেম আস্তে আস্তে মেন্টালি ওটাকে আমরা মানে ভাবতে শুরু করলাম যে আমরাও করতে হুম পারি। কান্ট্রির কাছে একটা ইন্ডিয়ার একটা হলো যে ভাই ইন্ডিয়া ফাইট দিতে পারে, হুম মানে তাদের কাছে তো আমরা কি জানি ইন্ডিয়া এমনি আমরা হারিয়ে দিয়ে চলে যাব। এই জিনিসগুলো মানে করতে 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 তারপর এরপর যখন মেডেলে, তখন তখন দেশের লোকেরাও ভাবছে আরে বাবা এই মেডেলে চলে, তাহলে এবার মেডেল নেবে। ব্রোঞ্জ হলো তো সিলভার কেন নয়, সিলভার হলো তো গোল্ড কেন নয়, আগের বারে গোল্ড পেলো তো এবারে কেন পেলো না। হুম তখন কি আর মানুষের এক্সপেকটেশনটা অনেক আস্তে আস্তে হাই বাড়তে করে শুরু দেয় করে। সেই এক্সপেকটেশনটা, সেই প্রেশারটাও তখন প্লেয়ারকে নিতে হয়। হুম কেন আমাদের মানে মানে বড় গেমেতে তো গোনাগুনতি মেডেল। হুম এবার তখন সেই গোনাগুনতি মেডেলের মধ্যে ভাগ করা থাকে যে ভাই এ পেতে পারে, এ পেতে পারে, ও পেতে পারে। যখনই সে মিস করছে তখনই তাকে নিয়ে ক্রিটিসিজম শুরু হুম হচ্ছে। কিন্তু সে যে লাস্ট 4 বছর বা 6 বছর ওই জায়গাটায় পৌঁছানোর জন্য কতটা চেষ্টা করেছে, তোমার খারাপ লাগার আগে কিন্তু ওর বেশি হ্যাঁ খারাপ লাগছে। মানে ও তো ইচ্ছে করে কিছু করেনি। হুম তো সেই জায়গাটা মানে ওই যে বিলিফ সিস্টেমটাকে তৈরি করা নিজের মধ্যে যে আমি করতে পারি, আমি পৌঁছতে পারি, এবং তার সাথে থাকা, এটা হচ্ছে অনেক, মানে একটা ট্যালেন্টকে নিয়ে যে কিন্তু ওইখানে পৌঁছানো যায় না। কারেক্ট তার চারপাশে অনেক কিছু পজিটিভ জিনিস কিন্তু ওকে এগিয়ে নিয়ে যায়, সারাউন্ডিংটাও ম্যাটার করে অনেকটা ম্যাটার হুম করে। মানে আমরা যখন আমি নিজে মনে করি আমরা যখন একটা ক্যাম্পে থাকি, যে আমাদের কুক খাবার তৈরি করে দিচ্ছে তারও কিন্তু অনেকটা কন্ট্রিবিউশন। হুম মানে সে যদি আমাকে ঠিক টাইমে খাবার না দেয়, সেরকম হাইজিনভাবে খাবার তৈরি না করতে পারে, তাহলে কিন্তু আমরাও সেই টাইমিংয়ে গ্রাউন্ডে পৌঁছাতে পারবো না। প্রত্যেকটা লোকের যারা যারা ওখানে থাকে, সে একটু কম বেশি আলাদা ব্যাপার। হুম হুম আমরা 4টে সাপোর্টিং স্টাফ নিয়ে যাচ্ছি, একজন ফিজিও আছে, ম্যাশিওর আছে, সব, কিন্তু তাছাড়াও প্রচুর লোক থাকে। তাদেরও কিন্তু একটা যখন টুর্নামেন্টে যাই, যাও তোমরা ভালো করে এসো, হুম যাও তোমরা এ করে এসো, ঘুরে আসার পর কিরম করলে, মানে এই যে আন্তরিকতা ব্যাপারগুলো থাকে না, তো প্রত্যেকের একখানা উইশ থাকে যে যাচ্ছে একটা কিছু করে আসুক। কেন ওরাও তখন আমাদের মধ্যেই ঢুকে যায়, মানে তারা ভাবে আজকে কি হচ্ছে, কালকে কি হচ্ছে, মানে ওই জিনিসগুলো। হুম তো সেই জিনিসগুলো যতটা আমরা নিজেদের মধ্যে একখানা ইমপ্রুভ করতে হ্যাঁ পারবো না, তো সেইগুলো আস্তে আস্তে জিনিসগুলো সংখ্যাটা মেডেলের বাড়তে হুম শুরু করবে, কনসিস্টেন্সিটা অনেকটা বেটার হবে, যে এবারে হলো মানে পরের বারেও হবে, ওই জায়গাটা হয়ে আসে যায়। আমি তো ফুটবল স্পোর্টস বলতে ফুটবলটা টেবিল টেনিস খেলতাম তো সেখানে টুকটাক কয়েকটা জিনিস জিতেছি মানে সেটা খুবই ছোট লেভেল মানে সেটা কোনো লেভেলই নয় কিন্তু সেখানেও কয়েকটা টুর্নামেন্ট হয় না যেটা খুব একটু বেশি স্পেশাল হয়ে থাকে তো আপনার কাছে সব থেকে স্পেশাল টুর্নামেন্টটা কোনটা প্রত্যেকটা, কেন আমার লাইফে অনেক কিছুই ফার্স্ট টাইম হয়েছে। হুম হুম মানে হুম যেটা হুম। আমার পক্ষে ফার্স্ট, মানে একটা বলো মানে দেশের জন্যই কান্ট্রির জন্য দেশের সেটা জন্য ফার্স্ট টাইম, ফার্স্ট মানে ফার্স্ট অলিম্পিক কোয়ালিফিকেশন, ফার্স্ট ইউরোপিয়ান গ্র্যান্ড পিক, ফার্স্ট কোয়ালিফাই, দেন আবার কেন কোয়ালিফাই হবার পরও আমাদের যেহেতু 1 বছর সময় থাকে, সেটা আবার কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেও ট্রায়ালের প্রসেস চলতে থাকে। লাস্ট অবধি নাম্বার মানে ট্রায়াল হতে হতে পয়েন্ট সিস্টেমে তারপর তুমি অলিম্পিকের, মানে ওটা মানে কারুর নামেতে কিন্তু হয় না, হয় ওটা না ইন্ডিয়ার জন্য কোটা বুক হলো। মানে দোলা ব্যানার্জি ইন্ডিভিজুয়াল কোয়ালিফাই করলো বলে নেক্সট টাইম দোলা ব্যানার্জি যাবে হ্যাঁ অলিম্পিক খেলতে, কিন্তু যেহেতু ওই পিরিয়ডটা তোমার 9-10 মান্থের একটা পিরিয়ড হয় কোয়ালিফিকেশনের পরে, তো সেই কারণে একটা ট্রায়ালের একখানা চলতে থাকে, তো সেই ব্যাপারটাগুলো থাকে। তো ফার্স্ট মানে এথেন্স অলিম্পিকটা ফার্স্ট, তারপরে যখন আমি অর্জুন অ্যাওয়ার্ড পেলাম, সেটাও মানে বেশ 14 বছরের গ্যাপিংয়ের পরে অর্জুন অ্যাওয়ার্ড আসা। তারপর আম, আমাদের যখন এশিয়ান গেমসে মেডেল এলো, ফার্স্ট এশিয়ান গেমস মেডেল, কমনওয়েলথ চলো মানে আমাদের এতে প্রথমেই হলো, তারপর আউটই হয়ে গেল, তো সেখানে কমনওয়েলথও মেডেল,
তো ন্যাশনালে মানে জুনিয়র থেকে সিনিয়র, সিনিয়র মানে সাব জুনিয়র থেকে জুনিয়র খেলেছি, জুনিয়র মানে অনেক কিছুই আমার ক্ষেত্রে প্রথম মানে সবকটাই আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে মানে এটা করেছি তো এরপর এটা করতে হবে, ওটার পর এটা করতে হবে। আর প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই মানে নিজের যদি প্রথম বলে তো সবকটাই একটা স্পেশাল। খুবই স্পেশাল হয়ে যায় আমার কাছে। এথেন্স অলিম্পিকটা যেমন স্পেশাল, কেন অত বড় জায়গাতে ফার্স্ট টাইম যাচ্ছি খেলবার জন্যে, এর আগে কোনো মেয়ে যায়নি বা সেই এক্সপিরিয়েন্স কারোর থেকে পাওয়া নেই। আর সেই সময় আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট তো খুব কম খেলতাম, সেই কারণে অত এক্সপোজার আমাদের কাছে ছিল না। আর তারপর 2006 থেকে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো নাম্বার অফ টুর্নামেন্ট অনেক বেড়ে গেল। আর তোমার যে ফরম্যাটটা হতো তারাও একটা পাবলিকলি মানে ফাইনাল ইভেন্টগুলো একটা পাবলিক প্লেসে করতো, যেখানে যাতে পাবলিক ইনভলভ হয়, একটা ভিজিটার হয়, সেই ক্রেজটা থাকে। তো তার আগে কিন্তু এই ধরনের কনসেপ্টে ওয়ার্ল্ড আর্চারিও করতো না। ইয়ারলি একটা বা দুটো টুর্নামেন্টে যেতাম। ওইখানে আমাদের হয়েছিল প্যানাথেনিক স্টেডিয়ামে, যেখানে ফার্স্ট অলিম্পিক স্টার্ট হয়। আমাদের আর্চারির ভেন্যুগুলো খুব ভালো ভালো জায়গায় হয়। তো সেখানে সেই স্টেডিয়ামের ভেতরে মানে আমরা ওই টানেলের ভেতর দিয়ে বেরোচ্ছি, একটা স্টেডিয়াম ক্রাউড, মানে কি হয় না ফার্স্ট অলিম্পিক মানে তখন না দেখতে দেখতেই দিন শেষ হয়ে যায়। মানে আমি ওই এক্সপিরিয়েন্সগুলো নিতে মানে তখন ওইরকম একটা জায়গায় বলে না ওই কুয়োর ব্যাংকে সমুদ্রে ফেলে দিলে যে ব্যাপারটা হয় না, মানে সেই জিনিসটা মানে ফার্স্ট অলিম্পিক্সটা হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। বাট এখনকার জেনারেশন তো অনেক বেশি এক্সপোজার, তাদের কাছে এই ব্যাপারটা অনেকটা ফাস্ট, তারা সেটাকে নিয়ে নিতে পারে। বাট আমাদের সময় সেই ধরনের ছিল না। অত বড় স্টেডিয়ামে দাঁড়িয়ে ওরম ভিড়ের মধ্যে টুর্নামেন্ট খেলা, ওরমভাবে কমেন্ট্রি করছে, এ লিডে আছে, টাই হচ্ছে, এই একটা শটে কী হবে, মানে এই ধরনের জিনিসগুলোতে আমরা অভ্যস্ত ছিলাম না সেই সময়। তো সেইটা একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স। তারপর সেইখান থেকে অলিম্পিক শুরু হয়েছে, সেই একটা স্টেডিয়ামের একটা নামেতে সেখানে আর্চারি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা চালাচ্ছি। বাট সেই জিনিসগুলো মানে ভেতরে চলতে থাকে যেরমভাবে, যতই তুমি সেগুলোকে সাইড করার চেষ্টা করো, বাট সেইগুলো বাট যখন বেজিং অলিম্পিকে যাই তখন একটা অলিম্পিক যেহেতু খেলে নিয়েছি, তো সেই কারণে তোমার সেই এক্সপিরিয়েন্সটা আছে, কীরম প্রেশার হয় বা কীরম হয়। তো আমরা এতে চায়নার সাথেই আমাদের হোস্ট কান্ট্রির সাথেই আমাদের কোয়ার্টার ফাইনাল পড়ে, এবং হোস্টের এত বেশি সাপোর্টার, তো সেখানে আমার এক্সপিরিয়েন্স ছিল। বাট আমার সাথে যে দুজন ছিল তাদের সাথে ছিল ফার্স্ট অলিম্পিক, তার মধ্যে একটা জুনিয়র প্লেয়ার ছিল। তো সেই প্রেশারটা তারা নিতে পারলো না একটা আরো মেয়ে, তো আমরা লাস্টে 1 পয়েন্টে আমরা কোয়ার্টার ফাইনাল হারি। তো সেইগুলো মানে খানিকটা মানে ভালো লাগা ব্যাপার, অলিম্পিকে গেছি খেলেছি, বাট এই যে মানে মাইনর একটা ব্যাপারগুলো হয় সেইগুলো তখন মনে হয় এই চান্সটা তো আবার পরের বার পাবো কিনা জানি না। এশিয়ান গেমস আমি 4টে খেলেছি, বাট গাংজাও এশিয়ান গেমস 2010-এ যেটা হলো, সেখানে ফার্স্ট ইন্ডিয়ান টিম এশিয়ান গেমসের টিমে আমাদের ব্রোঞ্জ মেডেল। কেন এশিয়ান গেমসটা আমাদের কাছে খুব টাফ হয়, কেন ওখানে কোরিয়া, চায়না, চাইনিজ তাইপে, মানে প্রত্যেকটা যে এশিয়ান কান্ট্রি তো খুব স্ট্রং আমাদের। তো সেই কারণে এশিয়ান গেমসটা আমাদের কাছে মনে হয় যে এশিয়ান কান্ট্রি, বাট ওইটা ওয়ার্ল্ডের মতনই একটা বেশ মানে ইজি নয় ওখানে মেডেল জেতাটা। তো সেখানে মেডেল নেওয়া আমাদের, সেখানে আমি টিমের মেম্বার ছিলাম। তারপর কমনওয়েলথ তো সে বছরই হয়েছিল। ওয়ার্ল্ড কাপ ফাইনালে যেটা আমি 2007-এ যেটা জিতেছিলাম, তো সেখানেও লন্ডনে আমাদের ডোভারে হয়েছিল ইভেন্টটা। তো তখন আমার খুবই, তার আগের টুর্নামেন্টে মানে ডোভারটা মানে আমাদের তো 8-এ বেজিং অলিম্পিক ছিল, তো 7-এ আমাদের টিম জার্মানিতে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল, সে বছরই আমরা কোয়ালিফাই করি। আমরা সেখানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার খুব একটা পারফরমেন্স ভালো ছিল না, বাট টিমেতে আমরা ভালো মেরেছি, কোয়ালিফাই করেছি। তো তারপরেই আর কি ডোভার ছিল, তো আমার ওখানে একটা কামব্যাক করার জায়গা ছিল আর কি, মানে আমাকে না হলে আমি এই কনফিডেন্সটা খুব মানে অনেকটাই আমি লুজ করে গেছিলাম যে আগেরটায় কোয়ালিফাই করেছি ঠিক আছে, বাট একটা মানে সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপার হয় না যে মানে আমি কি করেছি বা আমার থেকে। তো সেইটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট ছিল যে আমাকে, আর কামব্যাক করা ব্যাপারটা দেখবে কিন্তু খুব ইজি জায়গায় তুমি যদি কামব্যাক করো সেটা কিন্তু কামব্যাক হয় না। যে কোনো মানে আমি স্পোর্টসে বলছি, তুমি যে কোনো জায়গাতে মানে যেখানটা তোমার একটা টাফ ব্যাপার আছে,
তোমাকে তোমার তুমি তুমি একটা টেনশনও আছে, তুমি যদি সেইখানে কামব্যাক করো না, তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটা অনেক, হাই হ্যাঁ, হয়ে হ্যাঁ। যায়। তো সেইটা আমার কাছে একটা কামব্যাক করার জায়গা ছিল, এবং সেটাকে আমাকে সেইভাবে চ্যালেঞ্জ নিয়েই আমাকে টুর্নামেন্টটায় যেতে হয়েছিল। তো বাট প্রথম দিকে ভয় একটা ব্যাপার ছিল। তো তারপরে দেখছি আস্তে 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 আমি নিজের রিদিমে হুম, ফিরে হুম, আসছি, হুম। এবার যেই আহ, ভালো স্কোর হতে থাকে তখন কি হচ্ছে, আস্তে আস্তে কনফিডেন্সটা আবার আমি নিতে পারছি। তো আস্তে আস্তে তখন মানে আমাদের 4-5 ডেজ টুর্নামেন্ট হয়। ফার্স্ট ডে থেকে সেকেন্ড ডে বেটার, সেকেন্ড ডে থেকে থার্ড ডে বেটার, করতে করতে লাস্ট ইন্ডিভিজুয়াল অবধি, তখন ওটা ফার্স্ট আমাদের হুম। ওয়ার্ল্ড কাপে ফার্স্ট গোল্ড মেডেল আমার, বাট ইন্ডিয়ারও ওয়ার্ল্ড কাপে ফার্স্ট গোল্ড মেডেল। তো তারপর আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালের জন্য কোয়ালিফাই করি, সেটা দুবাইতে হয়েছিল। তো সেটাও ফার্স্ট টাইম, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালও জেতা। আমার অপোজিশনে আমার কোরিয়া ছিল, আমি তো ভাবিনি যে আমি জিতবো মানে কোরিয়ান প্লেয়ারদের কাছে, বাট লাস্ট অ্যারোতে ও 7 মেরে দেয়, আর তাতে আমি জিতে যাই আর কি। হুম। তো সেইগুলো প্রত্যেকটা মানে একটা আলাদা আলাদা ব্যাপার। আর যেটা ডোভারে যখন জিতি, কেন তখন তোমার ন্যাশনাল গোল পেলে তার ন্যাশনাল অ্যান্থম, মানে তার দেশে দাঁড়িয়ে, ইংল্যান্ডের দেশে হুম, দাঁড়িয়ে হুম। আমি আমার ন্যাশনাল ফ্ল্যাগ ওঠাচ্ছি, এটা একটা হুম। বড় পাওনা। তো এই তারপর অনেকই ওয়ার্ল্ড কাপেতে কোথাও সেকেন্ড, কোথাও থার্ড, এরকম মানে হয়েছি। তো সেগুলো প্রত্যেকটাই একখানা একটা করে করে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স, একখানা কেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে জেতা বা তুমি একটা জায়গায় গিয়ে হেরে যাওয়া, অনেকটা কিছু লার্নিংয়ের জায়গাও হুম, অনেকটা চলে আসে, কেন আমার ভালো করলাম বা কেন খারাপ হুম, করলাম, যাতে নেক্সট টুর্নামেন্টে হুম। তোমাকে সেটাকে নিয়ে আরও বেটার, তোমাকে প্র্যাকটিসে তোমাকে সেটাকে ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় যে যে কোনো স্পোর্টসে একজন স্পোর্টসম্যান যে নিজেকে যত বেটার চিনতে পারবে, তার তত বেটার পারফরমেন্স আসে। আমার এখান থেকে দেখি ফুটবলে আমি জানি আমার স্ট্রেংথস কী, উইকনেসেস কী। সেখানে অ্যাজ অ্যান আর্চার আপনি নিজের কি মানে স্ট্রেংথটা কি মনে করতেন? দেখো স্ট্রেংথ তো মানে যেহেতু আমাদের গেমটা খুবই টেকনিক্যাল গেম, মানে মানে টেকনিক সব গেমেতেই আছে। আমাদের যেমন আমার নিজস্ব টেকনিকের সাথে আমার ইকুইপমেন্টটাও কতটা সেট আছে, আমার ওটা কিন্তু একটা এক্সট্রা পার্ট হয়ে যায় আমাদের গেমেতে, বা সেটা শুটিংও বলতে পারো একটা এক্সট্রা পার্ট হয়ে যায়। আর আমাদের ইকুইপমেন্টের ব্যাপারও এত ছোটোখাটো টেকনিক্যাল পার্ট থাকে ওখানে, তো সেগুলোকেও ওপরেও কিন্তু আমাদের খুব নজর রাখতে হয়, কেননা টুর্নামেন্টের যে টাইম পিরিয়ডের মধ্যে তুমি একটা অ্যারো চালাচ্ছ বা 6টা অ্যারো চালাচ্ছ, যাই চালাচ্ছ, তার মধ্যে যদি কোনো ইকুইপমেন্ট ফেলিওর হয়, আমাদের সময় একটা টাইম দেওয়া হতো, বা যত দিন যাচ্ছে তত টাফ হচ্ছে, তার কোনো এক্সট্রা টাইম, তোমাকে সবসময় একটা সেকেন্ড বো তোমার পেছনে রাখতে হবে, ওটা কিছু হলো সাইড করো, নেক্সট বো নিয়ে না। তো সেই ইকুইপমেন্টের ওপরও তোমার কনফিডেন্টটা খুব থাকা দরকার। মানে আমি চালাচ্ছি বাট আমি একটু কনফিউজ, এইটা যদি না নিতাম ওটা যদি নিতাম, এই ওখানে আমাদের এত ভ্যারাইটি, মানে জিনিসটা সবই বো অ্যারো, বাট এত কোম্পানির জিনিস, কেউ এটা ইউজ করে তো কেউ ওটা ইউজ করে। তো সেই জন্য তার ফার্স্ট বোর্ড ওপরে যতটা কনফিডেন্স থাকা উচিত, তার সেকেন্ড বোর্ড, কেন সে তার যদি ওটা কোনোভাবে ভেঙে যাবে, কিছু প্রবলেম হয়, তাকে তো সেকেন্ড বোর্ডটা যদি কনফিউজ থাকে, সে কিন্তু তার মেন্টাল প্রেশারটা কিন্তু ওখানেই থাকবে বেশি, যে আমার এটা তো এটা ছিল না, বাট আমাকে এটা নিয়ে এখন করতে হচ্ছে, জানি না কী হবে। মানে তখন তুমি নিজের টেকনিকের থেকে তুমি ওই দিকে তোমার মাইন্ডটা বেশি ডাইভার্ট হয়ে যায়। তো ওইটার একটা পার্ট তোমাকে সবসময় রাখতে হবে, যে আমার যেটা আছে বা আমি যেটা চাই সেটা পুরোপুরি ঠিক আছে। ওই কনফিডেন্সটা কেন, টেকনিক আমার নিজস্ব, আমি তো হিউম্যান বিং, আমি তো রোবট নয় যে আমার তো টেকনিক এদিক ওদিক হতেই পারে, মানে আমি একেবারে রোবটের মতো প্রত্যেকটা শট একদম অ্যাকুরেট করতে পারি না, কিন্তু আমার বোটা যেটা সেটা পারফেক্ট আছে, তাহলে বুঝবো যে মানে আমি যেটা করছি আমার তরফ থেকে কোনো ভুল হচ্ছে, তাই হচ্ছে। তো সেই জায়গাটা আছে। তারপর টেকনিক, এবার টেকনিকের ব্যাপারটা প্রত্যেকটা টুর্নামেন্টে ট্যাব দেবে, কারণ কোনো টুর্নামেন্টে হয়তো টেকনিক কিছু চেঞ্জ করেছি, তারই হয়তো 1-1.5 মাস বাদেই হয়তো তোমার ইভেন্টটা, তো তখন তোমাকে ওই টেকনিক জায়গাটাকে তোমাকে কিন্তু আরও বেশি মাস্টার করা, তোমাকে ওইখানে মনে করে করে চালাতে হবে তুমি কী করলে। তো আমার কিছুটা টেকনিক পার্টে মানে আমার কিছুটা স্ট্রং পয়েন্টস থাকতো, যেটা আমার ফিনিশিংয়ের দিক দিয়ে, বা আমাকে কোচ যখন কিছু বলতো আমি সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নিতে পারতাম। তো সেই যে এবার টুর্নামেন্টের সময়ও যদি কিছু বলতো, এটা মিস্টেক হচ্ছে তো এটাকে ঠিক করো, তো আমি সেই জায়গাটা করতে সবসময় করতে পারতাম সেটাও বলা ভুল, বাট পার্সেন্টেজ ওয়াইজ বলা যেতে পারে সেটা করতে পারতাম, তো সেইটা একটা প্লাস পয়েন্ট থাকতো। তার সাথে আরও কিছু মানে তোমার একটা কোচ আর প্লেয়ারের রিলেশনটা একটা ম্যাটার করে।
কেননা তুমি কতটা কনফিডেন্ট তোমার কোচের কোচের ওপরে ওপর। সেই স্পটে দাঁড়িয়ে, সেটা কিন্তু একটা ভালো রেজাল্টের একটা ওয়ান অফ দ্য পয়েন্ট, যে তুমি কতটা বিশ্বাস করছো, মানে ও বলছে মানে আমার এটা ভুল হচ্ছে বা আমাকে এটা করা উচিত। এই জিনিসগুলো মানে আমার সময় যখন কোরিয়ান কোচ আসেন মিস্টার লিম, 2006-এ এসেছিলেন, তো সেই ওনার আসার পর থেকে আমার পারফরমেন্স অনেকটা ইমপ্রুভ করে, বা বলতে পারো ওভারঅল ইন্ডিয়ান টিমের পারফরমেন্স ইমপ্রুভ করে। তো সেখানে তার সাথে আমার একটা রিলেশন, খুব ভালো রিলেশন হয়ে গেছিল, মানে উনি কিছু বলা মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা, মানে এই জায়গাটা, মানে আমি যতই অন্য কিছু ভাবি, উনি যখন বলে নিয়েছেন মানে আমার থিঙ্কিংটা ওখানে স্টপ করে ওনারটাকে নিয়ে আমাকে ভাবতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমার প্রত্যেকটা প্লেয়ারের সাথে দেখবে, মানে কোচেদের বন্ডিং যেরকম, বা সে কিভাবে কোচকে কিরমভাবে নিয়ে চলছে, এইগুলো ডিপেন্ড, মানে প্রত্যেকটা অনেক কিছু জিনিস থাকে যেটা তোমার ওই টুর্নামেন্টের সময় একখানা মানে একটা ইম্পর্টেন্ট টাইমে, একটা মেডেল ম্যাচের টাইমে, সেখানে কিন্তু একটা একটা অ্যারো খুব ইম্পর্টেন্ট। একদম। একটা পয়েন্ট, একটা পয়েন্ট তুমি কিভাবে নিতে পারছো সেটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা আউটডোর গেমেতে তোমার উইন ফ্যাক্টর, কেন আমাদের যখনই অল্টারনেটিভ শুটিং, তুমি দেখেছো কিনা জানি না, মানে একটা 20 সেকেন্ডের টাইম স্লটের মধ্যে তোমার অল্টারনেটিভ শুটিং হয়। এরকমও হয় হয়তো উইন তো চলছেই, বাট আমার সময় উইনটা একটু বেশি বেশি স্পিড, হয়ে তুমি গেল। যখন চালাচ্ছ তোমার সময় উইনটা কিন্তু একটু কম। তো সেই অ্যাডভান্টেজগুলো কিন্তু সেটাতে তোমার কিছু করার করার নেই। নেই। তো সেটা আমার ক্ষেত্রেও হতে পারে, এটা ওর অন্যের ক্ষেত্রেও ক্ষেত্রে হতে হতে পারে। পারে। তো এইগুলোকে নিয়ে উইনটা কতটা এফেক্ট করছে, অত বড় স্টেডিয়ামেতে কোন উইন ফ্ল্যাগটা ঠিক ডাইরেকশন দিচ্ছে, মানে উইনটা তো তোমাকে বুঝতে হবে, মানে অন্য কেউ তোমাকে সেখানে কিছু বলতে পারবে না, কতটা তোমাকে ঠিক ডাইরেকশন দিই, মানে এইগুলো কিন্তু ওই 20 সেকেন্ডের মধ্যে তোমাকে তক্ষুনি তোমাকে হুম। মানে ভেবে নিতে হবে এবং তোমাকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, কোচের একটু আধটু ডাইরেকশন ওইটুকুর মধ্যে তুমি কতটা সেটাকে কাজে লাগাতে পারছো, এটাও ইম্পর্টেন্ট। কোচ তোমাকে, মানে কোচের রোলটাও কিন্তু একটা বিরাট বড় রোল। হুম। তো এই জায়গাটা কিন্তু এক দুদিনে আসে না, এটা কিন্তু একটা বেশ লম্বা টাইম লাগে, অনেকগুলো টুর্নামেন্ট তার মধ্যে লাগে, তবে এই জিনিসটা ইমপ্রুভ হয়। তো এই কারণে একটা প্লেয়ার যতটা লাইনে দাঁড়িয়ে তোমার শুটিং করছে, তার যতটা ওখানে তার ছোটোখাটো যে প্রবলেমগুলো, সেখানে কিন্তু কোচ তো তাকে সেভাবে ধরিয়ে দেওয়াটা হুম। একটা জায়গা। আর করে। কোচ তখনই করবে যে কোচ অনেকটা লম্বা দিন তোমার সাথে আছে, তবেই কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। হুম। তো সেই জিনিসগুলো যেমন তোমাকে বলছিলাম যে সাইকোলজি একই ব্যাপার, তোমার সাথে আসে, তুমি টুর্নামেন্টে তুমি কোন জায়গাতে তোমার প্রবলেমটা হয়, বা কোন এতে তুমি কিছু বললে তুমি তক্ষুনি সেই জায়গাটাকে ক্যাচ করে নিতে পারছো, যে হ্যাঁ ভাই, আমাকে মাইন্ডটা তাহলে এরম করে হ্যাঁ। করতে হবে, আমাকে একটু স্ট্রং হতে হবে, মানে হুম। সাইকোলজিক্যাল একটা দুটো কিছু ওয়ার্ড বললো, সেটাকে তুমি ফট করে ধরে নিলে। হুম। তো এই মানে এই সাপোর্টিং স্টাফগুলো কিন্তু তোমার রোল অনেকটা, এবং তার সাথে তোমার বন্ডিং তখনই হবে যে অনেক দিন ধরে তোমার হুম। সাথে আছে এবং তুমি তার থেকে রেজাল্ট পাচ্ছ। হুম। তো সেখানে দেখবে যে যারা থাকে তারা কিন্তু অনেক দিন ধরে তার প্লেয়ারের সাথে কারেক্ট, একসাথে কারেক্ট। অ্যাটাচ আছে, সেটা 2 মাস 4 মাসের অ্যাটাচমেন্টে কিন্তু এই বন্ডিং হয় হুম। না। তো এই সব কটা জিনিস, সব কিছু অল্প বেশি মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা জায়গায় হ্যাঁ। আসে, তারপরই সেই রেজাল্টটা আমরা দেখতে দেখি। পাই। তো স্পোর্টসের সাথেই সাথেই একটা জিনিস চলে, যেটা হচ্ছে ইনজুরিজ। স্পোর্টস মানে ইনজুরি হবেই, ওটা অ্যাভয়েড করাই যায় না বলতে হুম। গেলে, মানে খুব ডিফিকাল্ট যে একজনের এরকম একজন ইলাস্ট্রাস ক্যারিয়ার ইনজুরি ফ্রি, ওটা আমরা সচরাচর দেখতে পারি না। তো আপনার একটা মেজর ইনজুরি হয়, তো এক হচ্ছে সেইটাকে ওভারকাম করে আবার ওই লেভেলে নিজেকে নিয়ে যাওয়া। তো সেই সেই টাইমটার ব্যাপারে একটু যদি কিছু বলেন। হ্যাঁ, আমাদের গেমেতে ইনজুরি বলতে একটা ইনজুরি হয় শোল্ডার, যেহেতু অত কন্টিনিউ শুটিং, মানে রেগুলার আমরা 7 আওয়ার্স, যদি 6-7 আওয়ার্স প্র্যাকটিস করি, তোমার মোটামুটি 400 অ্যারোজ হয়ে যায়, 350-400 অ্যাট এ টাইম শোল্ডারে, সে একই মাসেল ইউজ হতে হতে ওখানে একটা ইনজুরি আসে। আর একটা হচ্ছে যেহেতু 6-7 আওয়ার্স দাঁড়িয়ে থাকা, ব্যাকে একটা ইনজুরি আসে, স্পাইনাল কর্ড। স্পাইনালে একটা ইনজুরি আসে। তো সেখানে তোমার, আর আমাদের সময় তো না এত ফিজিওথেরাপিস্টের কোনো ব্যাপার ছিল না, কোনো ম্যাশিওর হতো না,
কোনোভাবে আমরা বুঝতে পারতাম যে এটা হলে কি করব না করব। কোচ হয় ব্যথা হচ্ছে, নয় রেস্ট করো নালে প্র্যাকটিস করো, এদিকে সামনে টুর্নামেন্ট, কতদিনই বা প্র্যাকটিস করব, বন্ধ করে থাকো। মানে সেরকম সিস্টেম তো কিছু ছিল না, মানে যে যা নিজের বুদ্ধিতে যা একদম খাটছে একদম। সেইভাবেই নিজেকে হুম এগিয়ে নিয়ে যাওয়া। টুর্নামেন্টের পরে মানে প্র্যাকটিসের পরে কতটা নিজেকে রিল্যাক্স করতে হবে, কি কি এক্সারসাইজ, মানে আমরা স্ট্রেচিংও করতাম হয়তো, যেহেতু জানি শোল্ডার মেরে, তো আপার বডি পার্ট স্ট্রেচিং করতাম, পায়ের একটু আধটু করে, মানে ব্যাকের বা কোর মার্সেলের যে কোনো এক্সারসাইজ হয় সে ধরনের কোনোভাবেই আমরা হুম কিছুই করতাম না। তো সেই হিসেবেই করতে করতে আমার ব্যাকে হঠাৎ করে স্লিপ ডিস্ক, হঠাৎ কোমরে ব্যথা, তো স্লিপ ডিস্ক ধরা পড়ে। মানে এমন পজিশন হয়ে গেছিলো যে আমি মানে 4-5টা স্টেপও আমি হাঁটতে পারছিলাম না। হুম আর সেটা হয়েছিল, মানে ধরা পড়েছিল 2009। আমি 1 মাস, মানে মোটামুটি 1 মাস বেড রেস্টের মতো ছিলাম। কিন্তু তারপর আমাদের ট্রায়াল চলে আসে, মানে এবার তো নিজের মাথাতে আলাদা ধরনের চিন্তা ভাবনা, যে এবার কমনওয়েলথে, যে 2010 কমনওয়েলথ ছিল, কমনওয়েলথের ট্রায়াল শুরু হবে, কি হবে। মানে আমি দাঁড়াতেই পারছিলাম না, তারপরে বোর্ডটাকে ড্র করা, মানে একটা বিরাট ব্যাপার ছিল। তো সেই সময় ডক্টর দেখিয়েছিলাম, বলে স্লিপ ডেস্কের কোনো তো ওষুধও হয় না, আর এটা যদি বাড়াবাড়ি হয় সার্জারি, তাহলেও সার্জারি তো আমি এখন করতে পারবো না। আর স্পাইনের সার্জারিটা একটা এও থাকে যে কতটা সাকসেসফুল হবে সেটাই বা বলাটা খুব মুশকিল। তো তারপর ডাক্তার আমি বললাম, দেখুন আমার এই পরিস্থিতি, আমাকে মানে ইনিশিয়ালি আমি কি করলে নিজেকে একটা জায়গায় আমি দাঁড় করাতে পারবো। তখন বললো যে একটাও, যেটা তুমি ইমিডিয়েট তুমি বডি ওয়েট কমাও, যত তাড়াতাড়ি তুমি বডি ওয়েট করো ততটা তোমার পেনটা খানিকটা তুমি রিলিফ পাবে। তো সেই হিসেবে পুরো পরিমাণ আমি যখন হাঁটতে পারছি না, মানে আমি কোনো ফিটনেস করে ওয়েট কমাতে পারবো না, আমাকে পুরো ডায়েটের মধ্যে, বা ডায়েটও এতটাও করতে পারবো না যাতে আমি বোরই না করতে পারি, তো কারেক্ট সেই কারেক্ট হ্যাঁ। সেই পাওয়ারটা তো হুম আমাকে হুম হুম রাখতে হবে। তো সেই হিসেবে একটা, যেমন তখন আমি ক্যাম্পেই ছিলাম, সাইতেই থাকতাম কলকাতায়। তো সেই সিস্টেমে করা বহুদিন, মানে মানে ধনুকি চালাতে পারছি না, মানে বিভিন্নভাবে হয়েছে। তারপর সেই কোমরে বেল্ট লাগিয়ে সব টুর্নামেন্ট, মানে টুর্নামেন্টে যাবো কি, মানে আমি হাঁটতে পারছি না, যাবো কি, মানে আমার তখন ওই আমি শুটিং করতাম কোনোভাবে, আমার অ্যারো কেউ কালেক্ট করে 70 মিটার যাওয়া আসা, মানে 140 মিটার প্রত্যেকটা রাউন্ডে, মানে আমি তো অতটা হাঁটতেও পারবো না। তো সেই এক্সারসাইজ করে বডি ওয়েট, মানে আমি 3 মান্থের মধ্যে আমাকে 10-11 কেজি কমাতে বলেছিল, আমি 8 না 9 কেজি কমিয়েছিলাম। তো সেই পুরো একটা এতে একটা নিজের টেনশন, যে আমাকে কমনওয়েলথের একটা, আর তারপরে হোস্ট কান্ট্রি আমরা, হুম তো সেটাও একটা মানে আমাদের লাইফে অনেক আমাদের 70s একটা কমনওয়েলথে আর্চারি ছিল, তারপরই আবার 2010 আর্চারি আবার ইনক্লুড হয়েছিল। তো সেটা একটা, খেলাটাও একটা বিরাট ছিল। তো আমি ফর্মেও ছিলাম, হট করে ইনজুরিটাতে হুম পুরোপুরি। তো জানুয়ারি থেকে আমাদের 2010 জানুয়ারি, আমার নভেম্বর ডিসেম্বরে এটা ধরা পড়ে, তো জানুয়ারি থেকে আমাদের সিলেকশন প্রসেস স্টার্ট হতে থাকে। তো সেইভাবে সেখানে আস্তে আস্তে আবার সেই মানে বডি ওয়েট কমানো বলো, প্র্যাকটিস সেরমভাবে নয়। তো আস্তে 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 নিজেকে ওর মধ্যে, কেন সেই সময় মেন্টালি নিজেকে আম, ধরে রাখাটা, যে আমি করতে পারবো, আমি হবে, কেন আমি দেখছি আমি প্র্যাকটিস করতে পারছি না, বাকি যে সবাই 15 জন করতে ক্যাম্পে পারছে। আছে তারা তো রেগুলার প্র্যাকটিস করছে, মানে আমার থেকে আমি যতটাই এগিয়ে থাকি, কিন্তু প্র্যাকটিসটা না করলে তো ওরা বেটার হ্যাঁ করছে না। মানে নেক্সট যে কটা এক্সপোজার টুর্নামেন্ট হচ্ছে তাহলে তো ওরাই যাবে, আমি তো যেতে পারবো না হুম যদি আমি টিমে না আসতে পারি। তো বিভিন্ন রকমের মাথায় সেই জিনিসগুলো ঘুরতে থাকে। তো যাই হোক, সেভাবে নিজেকে সেরাম জায়গায় নিয়ে এসে স্লিপ ডিস্ক পেনটা তো ছিলই, কমে যায়নি তা নয়, বাট ওই বেল্ট লাগিয়ে লাগিয়ে বডি ওয়েটটা কমাতে আমার অনেকটা কাজে দিয়েছিল। বডি ওয়েট কমিয়ে তারপর আবার সেই শুটিং ফরম্যাটে, মানে মিনস ট্রায়ালের ফরম্যাটে আসা, সেখান থেকে টিমে সিলেক্ট হওয়া, মানে ওটা পুরোটাই, যে কমনওয়েলথে মেডেল পাওয়া, বা তারপরেই 20 দিন বাদে আমাদের এশিয়ান গেমস ছিল হাংজাউতে, ওটা শেষ হলো তোমার অক্টোবরেতে, আর নভেম্বরে ছিল এশিয়ান গেমস। তো এই পুরোটাই আমি ওই কোমরে বেল্ট লাগিয়ে, মানে আমার কিছু করা মানে ছিল যে আফটার এশিয়ান হ্যাঁ গেমসে আমি কিছু করতে পারবো, এই যে 10-11th মান্থের যে পিরিয়ডটা আমি কিছুই করতে পারবো না। তো মানে শুধু বেশি পেন হলে সেই পেন কিলারও খেতে পারবো না, যদি হুম ডোপিংয়ে চলে আসে, মানে হুম বিভিন্ন রকমের একটা থাকে না সেই সময়। তো তারপরে বাট টাচউড
অনেকটা বেটার আস্তে আস্তে জানুয়ারি মার্চ এপ্রিল মাস থেকে অনেকটা বেটার ফিল করতে শুরু করি, ব্যথাটা অনেকটা কমে। তো সেই সিস্টেমেই চলতে থাকি যাতে ইমপ্রুভমেন্ট যেটাতে হচ্ছিল আর কি। তো তারপর সার্জারি আমাকে করতে হয়নি, তো সেটাই কন্টিনিউ তারপর সেভাবে আবার নিজের ফর্মেতে চলে আসতে পারে। আমাকে শুনলে গায়ে কাটা দিচ্ছে মানে। অ্যান্ড একটা জিনিস হয়তো মানে যারা জানেন তারা এটা জানেন যে রাহুল ব্যানার্জি আপনার ভাই, হুম নিজের ভাই, ভাই বোন বা এরকম একটা স্পোর্টে সেম টাইমে একটা স্পোর্টে গোল্ড, এবং রাহুল ব্যানার্জিও ইজ অ্যান ইন্ডিয়ান লেজেন্ড। তো সেখানে আহ, রাহুল স্যারের ঢোকা আর্চিডেও কি মানে আপনাকে দেখে? হ্যাঁ, আমাকে দেখে ও হুম, ও আসে, মানে আমার মানে কানেক্টটা হচ্ছে ও ছোট বয়সে ক্যারাটে করতো। আচ্ছা। তো তারপর ও যখন আসে, মানে আমাদের তো যেহেতু আমি যে ক্লাবে প্র্যাকটিস করতাম বড় আর্চারি ক্লাবে, তো আমাদের এই টার্গেট বাট্রেসটার এটা রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করে ভেতরে ঢোকানো হতো, বাইরে বার করা হতো। তো ওটা বেশ হেভিও ছিল। তো আমি যখন ইন্ডিয়ান টিমে আসি বা বেটার পারফর্ম করি, আমি অন্য প্লেয়ারদের থেকে একটু বেশি প্র্যাকটিস করতে শুরু করি, তখন ওই টার্গেট লাগানো বা এ করার জন্য, হেল্প করার জন্যও মাঠে হুম। আসতো, আমাকে করে দিয়ে বাড়ি চলে যেত। তো সেই করতে করতে তারপর ওরও যেটা বলো না, আমি মেডেল পাওয়ার পরে আমার মধ্যে যেটা একটা হয়েছিল, ও দেখতে শুরু করলো দিদি এত বাইরে যাচ্ছে। আমি যখন স্যান্ডিয়াগো যাই, মানে ওই ইউএসএ গেছে দিদি প্লেনে করে বাইরে যাচ্ছে, তাহলে এই খেলাটা খেললে তার মানে বাইরে যাওয়া যায়, মানে ওর মাথায় তখন ওইগুলো ঘুরতে শুরু করে। তো তারপর ও আবার আর্চারিতে ভর্তি হয়, এবং ও কিন্তু মানে ওর ইমপ্রুভমেন্ট কিন্তু, আমি যেমন টাটাতে অ্যাজ এ কন্ট্রাক্ট প্লেয়ার জয়েন করেছিলাম, ও কিন্তু ও টাটা আর্চারি একাডেমির ক্যাডেট ছিল, মানে আমার সময় তখন একাডেমি স্টার্ট হচ্ছিল, আর ও হচ্ছে ওই একাডেমিতেই গিয়ে জয়েন করেছিল। ও এখানে 10th পাস করে ও একেবারে, মানে ওটা ওর পুরোপুরি নিজের ডিসিশন ছিল যে আমি এখানে থাকলে আমার হবে না, আমাকে ওখানেই যেতে হবে। মানে আমাদের বাড়ি থেকে অনেক বারণ করা হয়েছিল যে পড়াশোনা, মানে এবার সেই ব্যাপারটাও যে একটা ছেলে যদি পড়াশোনা ঠিক করে না করে, এটা মানে ফিউচারে কিভাবে সারভাইভ করবে একটা চাকরি না হলে ছেলেদের, বা স্পোর্টস থেকে তো তখন তো সেরম ছিল না যে চাকরি হবেই, তুমি স্পোর্টস করলে বা ভালো করলেও চাকরি পাবো। আমাদের সিনিয়ররাও তো সেই সময় তাদের হিসেবে অনেক বেটার করেছিল, কিন্তু তারা অনেকেই চাকরি পায়নি, হুম, বা বেশিরভাগই চাকরি পায়নি, অনেকেও না বেশিরভাগই চাকরি পায়নি। তো সেই জায়গাতে তখন মানে এইসব ছিল, বাট ও খুব ডিটারমাইন্ড ছিল যে আমাকে ওখানে একাডেমি যেতেই হবে। আর তখন লিম স্যার টাটা আর্চারি একাডেমিতে অ্যাজ এ কোচ এসছিল। তো ওরা মানে আমি যখন সাইতে ক্যাম্প চলছিল আমরা ছিলাম, তখন স্যার ওর শুটিং বলে তোমার ভাই করে, ঠিক আছে দেখিও। তো ও এর ধনুকপত্র নিয়ে হুম, ওখানে প্র্যাকটিস করেছিল। তো আমাকে বলেছিল যে ওর কিন্তু বডি স্ট্রাকচারটা ভালো, ও আর্চারি করতে পারবে, ও কথাটা ও শুনে নিয়েছিল। তো তখন না, স্যার যখন বলেছে আমার আর্চারি হবে, আমি ওখানে একাডেমিতেই যাব, স্যারও ওখানে আছে ওখানেই। তো মানে স্যারের কাছে ওরও ইমপ্রুভমেন্ট স্যারের কাছে। তো সেই সময় মানে ফার্স্ট, মানে আমি যেমন মেয়েদের টিম যখন ফার্স্ট জুনিয়র ওয়ার্ল্ড কাপে গেছিলাম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমরা, আর ওদের ছেলেদের টিম হচ্ছে ফার্স্ট জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিলভার মেডেল জেতে। মানে ফার্স্ট ইন্ডিয়ান টিমের মেডেল এলো জুনিয়র লেভেলে, রাহুল ছিল হুম, টিমেতে, রাহুল জয়ন্ত আরও দুজন হুম, ছেলে ছিল। মানে ওই রাহুল আর জয়ন্ত হচ্ছে ওরা দুজনেই তোমার ইন ফিউচারও তোমার ইন্ডিয়ান টিমেতে ওরা দুজনেই কন্টিনিউ ছিল সিনিয়র টিমেতে, আর দুজনেই ওরা একাডেমির ক্যাডেট, হুম, টাটা আর্চারি একাডেমির ক্যাডেট। তো ওদের জার্নিটা ওই একটা গ্রুপেতে শুরু হয়, মানে তখনও জুনিয়র লেভেলেও যে ইন্ডিয়া যখন মেডেল পেলো সেটা ওরা পেলো, এবং তারপরে ওদের মেডেল পেলো ওরা 2004-এতে পেয়েছিল। তো তারপরেই আমরা 2004-এ তারপর অলিম্পিকে গেছিলাম। তো তখনই ইন্ডিয়ান মানে ওভারঅল একটা ইন্ডিয়ান টিমের যে ইমপ্রুভমেন্টটা না, ওই 2002-03 থেকে আর কি চালু হয়, যেটা ওয়ার্ল্ড লেভেল ওয়ার্ল্ডের কাছে একখানা হয় যে ইন্ডিয়াও মানে আস্তে আস্তে ইমপ্রুভ করছে, তারাও একটা মেডেল সিনারিওর মধ্যে ঢুকতে শুরু করেছে। আর সেটাই মানে মানে অনেকটাই তুমি বলতে পারো যে দান হচ্ছে মিস্টার লিমের। হুম, উনি ফার্স্ট ইন্ডিয়া আসেন 2002-তে, এবার তিনি আসার পরই ফার্স্ট এশিয়ান গেমসে যখন আমি 2002-এর আমার এশিয়ান গেমস ফার্স্ট এশিয়ান গেমস ছিল, মানে আমি ইন্ডিভিজুয়াল 7th হয়েছিলাম।
তো 7th পজিশনে পৌঁছানো, কোয়ার্টার ফাইনালে গিয়ে হারা, সেই সময় একটা বিরাট বড় ব্যাপার ছিল। যে মানে আমরা তো মানে র্যাঙ্কিং বোধহয় 32, 60, 64 ওই রকম ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক হতো, সেখানে আমার 7th র্যাঙ্ক হয়েছিল। তো ফার্স্ট একখানা ম্যাপের মধ্যে মানে ওখানে মানে ট্যালির মানে র্যাঙ্কিং ট্যালিতে ঢোকাটা, তো ওনার এতেই আমাদের মেন ইন্ডিয়ান টিমের কিন্তু চেঞ্জেসটা আসে। তো তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জুনিয়র লেভেল বলো সিনিয়র লেভেল সবার মধ্যেই একখানা চেঞ্জেস দেখা গেছিল। তো এই কারেন্ট ইন্ডিয়ান আর্চারি টিমটার কি ওপিনিয়ন আপনার? এখন ইন্ডিয়ান আর্চারি দেখো, এখন তো মানে আমাদের সময় এদের সময় এখন অনেকটাই আকাশ পাতাল তফাৎ। তারা অনেক বেটার ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্ট আমরাও হয়তো লাস্টের দিকে ভালো ইকুইপমেন্টই চালিয়েছি, কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট তাদের কাছে ফেসিলিটিটা অনেক বেশি, মানে আজ চাইলেই কালকে পেয়ে যাচ্ছে ব্যাপারটা। আর আমাদের সময় সেটা অনেকটা একটা লম্বা প্রসেস ছিল কোনো জিনিস চালানোর জন্যে। তো বেটার ইকুইপমেন্ট, এক্সপোজার অনেক বেশি, তোমার কোচের, বাট কোচের দিক দিয়ে আমি একটুখানি বলবো, বাট নাম্বার অফ কোচ অনেক আছে ইন্ডিয়াতে, বাট কোয়ালিটি অফ কোচ সেটার মানে রিকোয়ারমেন্টটা খুব বেশি। যেটা তোমাকে বলছিলাম যে ইমপ্রুভমেন্ট যেটা কোচের থ্রু দিয়ে প্লেয়ারদের হওয়া উচিত, সেই জায়গাটা খানিকটা আমরা এখনও ল্যাক করছি। কেননা সেখানে কোচের রোলটাও একটা বিরাট বড় রোল, সেটা যদি ঠিক সময় ঠিক জায়গায় যদি সেই প্রবলেমগুলো পয়েন্ট আউট না করা হয়, তাহলে কিন্তু সেই মিস্টেকগুলোই একটা লেভেলের পর একটা বিরাট মিস্টেকে দাঁড়িয়ে যায়। মানে আমি লিখছি, প্রথমে সোজা লিখতে শিখেছি, হট করে যখন এটা আমার একটু ব্যাঁকা অল্প একটু হতে শুরু করলো, আমার টিচার যদি আমাকে তক্ষুনি সেটা না ধরিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা আমার হয়তো 7 দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যখন পুরোপুরি বেঁকে গেলাম এটা লিখতে গিয়ে, তাহলে তখন করা মানে সেটা তোমার একটা 3 মাস 4 মাসের একটা প্রসেস হয়ে যায় না। তো সেই যে কোচ প্রত্যেকটা টাইমে তাকে করা, তার মিস্টেকটা হয়তো সে খুব ভালো ফর্মে আছে, কিন্তু ফর্মের মধ্যেও একটু করে মিস্টেক ঢুকতে হয়তো শুরু করে, সেটা হয়তো এক্ষুনি বুঝতে পারছে না, ওকে বললে হয়তো বলে আরে আমি তো ভালো স্কোর মারছি, স্যার আমাকে কেন ফালতু ফালতু বলছে যে আমার মিস্টেক হচ্ছে এটা। কিন্তু সেই সময় যদি তুমি ওটা ধরো, তখন হয়তো ওর 5-7 পয়েন্ট হয়তো স্কোরটা কম হলো, কিন্তু আগামী দিনে কিন্তু সেই স্কোরটা আবার 15-20 দিন বাদে কিন্তু বা 2 মাস বাদে সে কিন্তু আরও বেটার করবে। কিন্তু সেই সময় যদি তাকে ধরে না নেওয়া হয়, কিন্তু আগামী 3 মাসে কিন্তু তার স্কোর 30 পয়েন্ট কমে যাবে। তো এই জায়গাগুলো ধরাটা খুব দরকার, যেটা সামহাউ মানে কিছু প্রবলেম সেইভাবে হচ্ছে, মানে সেরম কোয়ালিটি অফ কোচের খুবই এতে আছে, মানে তাতে যে প্লেয়াররাও সে কারণে নিজেরা নিজেদের মতো করে খানিকটা করার চেষ্টা করছে যে এখান থেকে হচ্ছে না তো এটা করি। মানে এবার যেটা বললাম না, একটা স্ট্যান্ডার্ড, মানে যে বিগিনার্স লেভেলকে শেখাচ্ছে সে নিশ্চয়ই একটা হাই লেভেল পারফরমেন্স যারা করছে তাকে শেখানোর মধ্যে ক্যাপেবল নয়। আর বিগিনার্সদের শেখানোর মধ্যে আর ওই লেভেলের শেখানোর মধ্যে অনেকটা পার্থক্য। তো সেখানে তাদেরও সব কিছু শেখার উপর ডিপেন্ড করছে তুমি কতটা মানে জিনিসটাকে শিখছো এবং কতটা তুমি এক্সপেরিমেন্ট করছো। এটাও কিন্তু সবাই তো মানে জন্মগত ভালো হয়ে জন্মায় না, বাট আমিও তো জন্মেই মানে আমি আর্চারি নিয়েই মানে জন্মেই আর্চারি করেছি তাও নয়, আমিও ফেলিওর হয়েছি, আস্তে আস্তে সেটাকে ওভারকাম করে সাকসেসের দিকে এগিয়েছি। তো সেই জায়গাতেই তোমাকে মানে যে কেউ কোচটাকেই তার প্রফেশন হিসেবে যদি সে নিতে চায়, তো তারও কিন্তু শেখার কিন্তু প্রচুরভাবে তাকেও শিখতে হবে। কারণ একটা প্লেয়ার যখন মেডেল নেবে তার সাথে কিন্তু তার কোচের নামটাও জুড়ে থাকে, যে সে তার কাছে শিখছে, তার আন্ডারে শিখছে, এবং তার সাপোর্টটাও অতটাই সাপোর্ট যতটা প্লেয়ার যেটা করেছে। তো সেই কারণে সেই সময়টাকে সেই জিনিসটাকে নিয়েও যদি সে প্র্যাকটিস করতে থাকে বিভিন্ন প্লেয়ারের মধ্যে, মানে সে হয়তো প্রথমে একটু ভুল ইমপ্লিমেন্ট করলো, পরের বারে না এটা ভুল, এটাকে এরম করে, মানে কারণ প্রত্যেকটা মানে সেটাও আর একটা জায়গা যে প্রত্যেকটা প্লেয়ারের একটা বেসিক টেকনিকের একটা স্টাইল আছে, বাট আমাদের বডি স্ট্রাকচার অনুযায়ী মানে সব সময় পুরোটাই যেটা তোমার
থিওরিতে আছে, যে থিওরিটিক্যাল মানে বুকে লেখা বইতে আছে যেটা যে লেখা আছে, এই হ্যাঁ, রকমই হবে, সেটা তো সব সময় হয়ে হয় ওঠে না, না, কেন তার স্ট্রাকচারটা একটু এই রকম। কারেক্ট, তো তাকে সেইভাবেই সেট করতে হবে। তুমি যদি একেবারে সেই থিওরি হিসেবে যাও, তাকে যদি হবে সেরাম না, করো, সে কিন্তু করতেই পারবে না। পারবে না। তো সেই জিনিসগুলো তাকে বুঝে সেইভাবে সেই প্লেয়ারের ওপর সেটাকে ইমপ্লিমেন্ট করা, তার থেকে রেজাল্ট বার করা, এটা কিন্তু কোচের দায়িত্ব। তো সেই জায়গাতে আমাদের কোচের সেট আপে আরও বেশি ওয়ার্কআউট করতে হবে, এবং সেখানে যত তোমার কোচ মানে ভালো হয়ে মানে থাকবে, ততই কিন্তু তোমার কোয়ালিটি অফ প্লেয়ার ভালো হবে। আমার তো নাম্বার অফ প্লেয়ার্স দরকার, মানে তুমি 100 জনের থেকে তুমি 10 জন চুজ করতে পারো, ভালো কথা। কিন্তু এবার যদি মানে আমি চুজ করলাম 10 জন, কিন্তু 10 জনই সেই একটাও লেভেলে, সেই লেভেলের উঠতে পারলো না, তাহলে তো মানে প্রবলেম, কোনো লাভ নেই। মানে আমি দেখাচ্ছি আমার এখন মানে আমাদের মানে আমাদের সময় বলছিলাম যে 15-16টাই প্লেয়ার, এখন কিন্তু তোমার 1000-2000 ছেলে মেয়ে আছে। কিন্তু তাও যদি তুমি আজও পারফরমেন্স, তুমি যদি স্কোর ওয়াইজ দেখতে চাও, বা তুমি প্লেয়ার ওয়াইজ বলো, যে তখনও কিন্তু ওই 8-10 জনের মধ্যেই কিন্তু টিমে ঢুকছে। মানে তখন 16 জনের মধ্যেও যে অবস্থা ছিল, আজকের দিনে কিন্তু 1000 জনের মধ্যেও সেই একই অবস্থা। তাহলে আমি নাম্বার অফ প্লেয়ার্স বাড়ালাম, এটা একটা ভালো কথা, প্রচুর একাডেমি হচ্ছে, প্রচুর ট্রেনিং সেন্টার হচ্ছে, প্রচুর লোকের জব হচ্ছে, সব কিছু ঠিক আছে, বাট আলটিমেট যে গোল আমাদের অলিম্পিকে মেডেল আনা, মানে এটাই আমাদের শুধু বাকি আছে। বাকি সব ইভেন্টে আমরা মেডেল এনেছি, বাট অলিম্পিক হচ্ছে একটা একদম ওপরের একটা ইভেন্ট। সেইখানে একটা মেডেল আসা মানে আমি ইন্ডিভিজুয়াল মানে আমি অ্যাজ এ প্লেয়ারও একটা লেভেলে উঠবো, এবং আমাদের তার সাথে স্পোর্টসটা একটা লেভেলে উঠবে। মানে আজ যদি আমি আর্চারি আর শুটিংয়ের সাথে কম্পেয়ার করি, শুটিং যেভাবে মেডেল নিয়ে আসছে, তার কিন্তু ভ্যালু অনেক বেড়ে যায়। মানু ভাকারি এই এই অলিম্পিক্সে যেমন, হ্যাঁ, এবার অলিম্পিক্সে তোমার দুটো হয়ে গেল, একটা ছেলেদেরও মেডেল এসছে, বাট লাস্ট 2 বছর আসেনি শুটিংয়ের মেডেল, এবারে 3টে মেডেল চলে একদম, এসছে। তার আগে তো এই অলিম্পিকের মেডেলটার রোলটা বিরাট বড়, মানে আলাদা আলাদা মানে গেম ওয়াইজ, মানে একটা সকলের নজরে চলে আসে যে হারে এই গেমেতে অলিম্পিকে মেডেল আসে, মানে এটাতে করা উচিত। তোমার শুটিংয়ে এত প্লেয়ার কেন? সবাই কি অলিম্পিকে গোল পাবে বা অলিম্পিকে মেডেল পাবে তা কিন্তু নয়, কিন্তু ওই গেমটাই অলিম্পিকে মেডেল নিয়ে একটা জায়গা করে ফেলেছে। একদম, মানে তুমি আর্চারিও যদি আজকে মেডেল পায় না, তুমি দেখবে মানে ডবলের ওপর প্লেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার তোমার পেরেন্টসদের বলো, তোমরা আমরা নিজেরা যারা অ্যাজ এ পাবলিক কোনো গেম দেখি, তারও কিন্তু একটা মানে দেখার ধরন পুরো চেঞ্জ হয়ে যাবে, যে এই গেমটা অলিম্পিকে মেডেল নিয়ে আসে। সে 1 বছর হলো না, পরের বছর আবার হলো, সেটা ডিফারেন্ট। একদম, বাট আমরা যে লাস্ট মানে আমি মেয়েদের টিম কোয়ালিফাই করেছে বা 2004 থেকে কন্টিনিউ ছেলে মেয়ের পুরো টিম না গেলেও, কখনো ছেলেদের যে টিম যাচ্ছে, মেয়ের জন একজন হয়তো ইন্ডিভিজুয়াল, কখনো ছেলে ইন্ডিভিজুয়াল, মেয়েদের পুরো টিম, মানে একবারও কিন্তু মিস হয়নি যে অলিম্পিকে টিম যায়নি আর্চারি। কিন্তু প্রত্যেকবারই একটা এক্সপেকটেশন থাকে, এবারে হয়তো হবে, এবারে একটা হবে। আর প্রত্যেকবারই মানে যেরকমই ফ্যাসিলিটি থাকুক, প্লেয়াররা 100% দিয়ে সেই জায়গাটা নেবার চেষ্টা করেছে, বাট কোনো না কোনোভাবে কোনো না কিছু মানে কোনো সিস্টেমের কিছু প্রবলেম বা কিছু এতে সেই জায়গাটা, যেটা এবারেও আমাদের আরও মানে এবারের এক্সপেকটেশনটা সব থেকে বেশি ছিল। বাট আমাদের আরেকটা দিক বলা যে পজিটিভ, যেটা তোমার মিক্স ইভেন্টে আমরা 4th অবধি গেছি, সেটাও আমরা কখনো ইন্ডিয়া মানে মেডেল ম্যাচ অবধি পৌঁছয়নি অলিম্পিকে। তো সেটা যদি তুমি পজিটিভ দিক দিয়ে দেখতে গেলে, সেটা একটা বিরাট বড় জায়গা যে অলিম্পিকে গিয়ে 4th হয়েছে। বাট মেডেল ইজ এ মেডেল, মানে তুমি 4th পজিশানে থাকলে সেটাকেও মানে আমি ওই গেমের বলে আমি জানি যে ওরা 4th হয়েছে, বাট আর কেউ কিন্তু সেই জিনিসটা মনে রাখবে না। তারা মেডেল পাওয়া আর না পাওয়া, সে 4th হয়ে তুমি পেলে না, আর তুমি হয়তো 32 নম্বর র্যাঙ্ক হয়েও পেলে না, দুজন কিন্তু একই ক্যাটাগরি হয়ে যায়। তো সেইটা ডিফারেন্ট একটা মানে ওরা যে 4th হয়েছে, ওদের কাছেও একটা খুব দুঃখের ব্যাপার যে মানে আর একটা স্টেপেতেই আমরা মেডেল পেয়ে যেতাম, এই চান্সটা আর নেক্সট টাইমে কতটা কি পাবো জানি না। বাট ওইটা দিনের ওপর ডিপেন্ড করে কোন দিন কিভাবে কি। আর একটা স্কুল লেভেলে স্পোর্টসটাকে কম্পালসারি করা উচিত। সব স্কুলে তো সব গেম হওয়া সম্ভব নয়,
যে স্কুলেতে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার একদম আছে তার মধ্যে 4-5টা গেমকে যদি বেছে নিয়ে সেভাবে কিছু ইনডোর হলো, কিছু আউটডোর হলো, একদম ইনফ্রাস্ট্রাকচার সেই জিনিসগুলো, তাহলে কি হলো, স্কুলের জায়গাটা এমন না, সেখানে তুমি প্রত্যেকটা এজ ক্যাটাগরির প্লেয়ার পাবে, মানে স্টুডেন্ট থাকে একদম প্রত্যেকটা। মানে বাচ্চাদের মধ্যে কেউ মোটা, কেউ রোগা, কেউ হাইট ছোট, কেউ হাইট বড়, মানে প্রত্যেক ধরনের তুমি স্ট্রাকচারের ছেলে মেয়ে পাবে। মানে সেখানে তুমি বিভিন্ন গেম ওয়াইজ তুমি সেখানে স্ট্রাকচার ওয়াইজ তুমি প্লেয়ারদের তুমি ভাগ করতে পারো, বাচ্চাদের যে তুমি এই গেমটা এটা করতে পারে, এই হিসেবে এটা করতে পারে। তো ওই জায়গা থেকে প্লেয়ার মানে বার করাটা, কেন একটা ইউনিভার্সিটি অবধি পৌঁছে গেল মানে আজকের দিনে কিন্তু অনেকটা এজ হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ পড়াশোনা কিন্তু তুমি 60 বছর অবধিও তোমার যদি একদম ইচ্ছে থাকে, আমি এই বয়সে এই ডিগ্রি করতে পারিনি, আজকে গিয়ে আমি সেই ডিগ্রি করতে পারি। কিন্তু স্পোর্টসের একটা টাইম থাকে, একটা এজ থাকে, সেই এজটা হয়তো ফুটবলের ক্ষেত্রে হয়তো 5 বছর কম, আর্চারির ক্ষেত্রে হয়তো 10 বছর বেশি, আরও কোনো গেমের ক্ষেত্রে হয়তো আরও 3 বছর বেশি, মানে এটা আলাদা, কিন্তু ওইটার একটা কিন্তু স্প্যান একদম থাকে। ওই ইয়াং এজে যদি স্পোর্টস মানে সাপোর্ট না করা হয় লোকে, মানে এটা যে কতটা ইম্পর্টেন্ট, আর মানে তোমার ইমপ্রুভমেন্ট কিন্তু ওই 15 to 20 20 ইয়ার্স, হ্যাঁ এইটা হচ্ছে ইমপ্রুভমেন্টের টাইম। মানে তুমি তার আগে বেসিক তুমি ঠিক করো, 9, 10, 11 বছর বয়সে, 4-5 বছরে তুমি 15 অবধি একটা জায়গায় নিয়ে এসো, দেন তুমি ওটাকে ইমপ্রুভ করো মেডেলের জায়গায় তুমি কিন্তু তোমার 20-21-এর মধ্যে তুমি যদি একটা ইন্ডিয়ান টিমের জায়গা করে নাও, তারপর তোমার থেকে মেডেল হুম আসার পারফরমেন্স অটোমেটিক চলে চলে আসবে। আসবে মানে এই জায়গাটা, তো সেই জায়গাটা এবার ওই টাইমের ওই এজ ক্যাটাগরি কিন্তু তুমি স্কুলেই পাবে। একদম তুমি একদম একটা ইউনিভার্সিটি পৌঁছে গেলে মানে তোমার 16 বছর বয়স, তুমি হ্যাঁ তখন তোমাকে ইউনিভার্সিটিকে তুমি প্লেয়ার চুজ করে তুমি তখন পারফরমেন্স ইম্পসিবল, হুম পসিবল ইম্পসিবল এক মানে কেন, একটা বেসিক তাকে তৈরি করতে একটা সব গেমেরই একটা পিরিয়ড আছে। একদম বেসিকটা যার যত স্ট্রং হবে সে কিন্তু তত সাস্টেন হুম করবে। ম্যাম আমি যত আপনার সাথে কথা বলবো মানে আমি আরও অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, বাট আর্চারির ব্যাপারে আপনার ব্যাপারে অনেকে কিছু জানেনি এখনো অবধি, তারা অনেক কিছু জানতে পারলো। অ্যান্ড কারেন্ট ডেতে আপনি অনেক কিছু করছেন, আমি চাইছি সেটা আপনি নিজে বলুন, আপনি এখন যেই জিনিসগুলোর সাথে অ্যাসোসিয়েটেড আছেন। মানে প্লেয়ারের মানে অ্যাজ এ প্লেয়ার, সেই অ্যাক্টিভ প্লেয়ার থেকে অনেক দিনই রিটায়ারমেন্ট, মানে 2016-এ আমি রিও অলিম্পিকের অবধি আমি করেছিলাম, সেখানে আর টিমেতে আমি আসেনি। তো তারপরেই মোটামুটি আমি আস্তে আস্তে মানে অ্যাক্টিভ থেকে সাইড হয়ে যাই, ছেড়ে দিয়ে অ্যাক্টিভ আর করি না। তারপর আস্তে আস্তে রাহুলও, মানে আমরা দুজনে মিলে মানে একটা মানে একাডেমিটি মানে ট্রেনিং সেন্টার, আমরা দুজনেই দোলা অ্যান্ড রাহুল ব্যানার্জি স্পোর্টস ফাউন্ডেশনের আন্ডারে আমরা ট্রেনিং সেন্টার স্টার্ট করেছি। একটা তোমার উল্টোডাঙাতে আছে, আর একটা আমাদের লেক গার্ডেন্সে করা হয়েছে। তো সেই দুটো ট্রেনিং সেন্টার যেমন আছে, তার সাথেও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ঝাড়গ্রামেতে একটা আর্চারি রেসিডেন্সিয়াল একটা একাডেমি আছে। সেখানে আমরা টেকনিক্যাল পার্টটা পুরোপুরি আমরা দেখি, এবং তাছাড়াও বিভিন্ন স্কুলেতে আমরা আর্চারি প্রমোট করার চেষ্টা করছি, যাতে, যেটা তোমাকে বললাম, স্কুল লেভেলটা একটা বিরাট বড় একটা স্টেজ যেখান থেকে প্লেয়ার পাওয়াটা খুব ইজি হয়। তো সেখানেও আমরা আর্চারি শুরু করেছি 3-4টে স্কুলেতে। আর তার সাথে সাথে মানে আমরা যেসব জিনিসগুলো আমাদের সময় আমরা পাইনি, তো আমরা এই কলকাতা ট্রেনিং সেন্টারেও আমরা কোচের সাথে সাথে আমরা ফিজিও ফেসিলিটিটাও দিতে চেষ্টা করছি, একজন ফিটনেস ট্রেনারকেও রাখা হচ্ছে। তার সাথে আমাদের উল্টোডাঙায় যে ট্রেনিং সেন্টারটা, সেখানে আমরা একটা জিমের সেট আপও করেছি। মানে যেগুলো আমরা পাইনি, বা যেগুলো থেকে হয়তো আমরা, যেমন আমি হয়তো যে স্কোরটা আমি অ্যাচিভ করেছি হয়তো 7-8 বছর প্র্যাকটিস করে, সেটাই রাহুল যেহেতু একাডেমিতে চলে গেছিলো, ও কিন্তু সেটা 3 বছরেই অ্যাচিভ করেছে। আজকের দিনে আরও বেশি ফেসিলিটি পাচ্ছে, তো সেইটা তারা অটোমেটিক্যালি আরও কম সময়তে তারা অ্যাচিভ করতে পারছে। তো তাই কারণে তুমি দেখবে যে প্লেয়াররা
মানে অনেক কম সময় যখন করছে সেটা, তো তাদের কাছে কিন্তু আর একটা অপোজিট, তাদের কাছে সেই ভ্যালু সিস্টেমটাই শেষ হয়ে যাচ্ছে যে এইটাতে আর এই করেই তো পেয়ে গেছি, তোমরা আবার কি বলো এত প্র্যাকটিস করেছি, আমরা তো এই প্র্যাকটিসে। কিন্তু তাদের যে সাপোর্টিং জিনিসগুলো তারা যে তক্ষুনি ফ্যাসিলিটি পারছে পাচ্ছে। সেইগুলো কিন্তু আমাদের সময় ছিল না বলে আমাদের টাইমটা হয়তো অনেক বেশি লেগেছে, বা আমাদের যেটুকুনি ট্যালেন্ট ছিল আমরা হয়তো আজকের দিনে, যেটা আমরা অনেকেই কথা বলি আমাদের সময়কার যাদের, যে আমরা যদি আজকে পেতাম তাহলে আমরা হয়তো আরও কত আরো ওপরে বেটার হতো। আমরা থাকতে পারতাম, বা সেটা মানে দিনের দিন ওপর ডিপেন্ড করছে কিরকম, বা আমরা যদি সেরকম না করতাম হয়তো গেমটাই এতটা জায়গায় আসতো না। একদম একদম। তো সেটা ডিপেন্ড করে। তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে বেঙ্গলে যেটা একসময় আর্চারিটা একটা লেভেলের ছিল, সেটা আমরা চলে যাওয়ার পর থেকে আর সেইরমভাবে নেই। তো আরও যাতে আর্চারিটা বেঙ্গল থেকে আসুক, ট্যালেন্ট আরও এখান থেকে উঠে আসুক। জুয়েল যে আমাদের ঝাড়গ্রাম একাডেমির প্লেয়ার জুয়েল সরকার, সে অলরেডি এশিয়া কাপে মেডেল পেয়েছে, আবার এশিয়া কাপের টিমে পরশুদিন আবার এশিয়া কাপ খেলবার জন্যেই গেছে চাইনিজ তাইপে। তো অনেক দিন পরে আমাদের আবার বেঙ্গল থেকে প্লেয়াররা রিপ্রেজেন্টেশন হচ্ছে। যাচ্ছে, টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছে। তো আর যেহেতু এটা তো মানে সেই ওষুধ খাওয়ার ব্যাপার না যে আজকেই খেলাম কালকেই রেজাল্ট আসবে, সব কিছু একটা প্রসেস। আর সেখানে একটা মিনিমাম লেভেলে আসবার জন্য, আর কেন এই জুয়েল বলো বা আমাদের একাডেমিতে ম্যাক্সিমাম প্লেয়াররাই মানে তারা আর্চারি কিছু জানতো না। মানে আমাদের প্রত্যেক 2 বছরেই মানে সিলেকশন হয়, যারা রেজাল্ট করতে পারছে না ইমপ্রুভ, তাদের উইডিং আউট করে দেওয়া হয় এবং নতুন আবার নেওয়া হয় ছেলে মেয়েদের। যেখানে হয়তো কিছু ডিস্ট্রিক্টসে কেউ হয়তো আর্চারি খানিকটা করেছে, তো সেই রকম বাট মানে যদি মানে বললাম যে বেসিকটা যদি এবার সেরম যদি বেসিকটা ভালো তার, সে যদি না শেখে তখন কি হয়, ওই বেসিকটাকে চেঞ্জ করতে সেই ফরম্যাটটা পুরোপুরি তার মানে সব কিছু চেঞ্জ করতে কিন্তু আরও বেশি টাইম নিয়ে নেয়। তার থেকে একটা নতুন ছেলে মেয়েকে ট্রেনিং শেখানোটা হ্যাঁ অনেকটা ইজি হয়ে ইজিয়ার হয়ে যায়। যায়। যদি খুব বেসিক খারাপ থাকে তখন তার ওটা পাল্টাতে হয়তো আরও 6 মাস, আবার সে নতুনটা অ্যাডপ্ট করতে আরও 6 মাস, মানে তার মোটামুটি 1 বছর কেটে গেল আর কি শুধু বেসিকটা ধরবাতে। একদম। তো সেইগুলো জিনিসগুলো দেখা হয়। হাইটটাও একটা ফ্যাক্টর, যে তা কতটা বেশি ছোট হয়ে গেলে তখন তার পাউন্ডেজটা, যেহেতু 70 মিটার রেঞ্জে চালাতে হয়, তো পাউন্ডেজটা যদি সেভাবে না থাকে হাওয়াতে খুব বেশি এফেক্ট করে নেয়। তো সেইগুলোকেও দেখা হয় যে তার বাড়িতে বাবা মা বা তার ফ্যামিলির বা কীরকম হাইট। কারণ আমরা যখন নিই সব 11-12 বছর 10 বছর, যদি খুব ভালো বডি বিল্ড আপ থাকে তাহলে 10 বছর, তো তখন তো তার হাইটটা বোঝা যায় না সে কতটা লম্বা হতে পারে। তো তার বাড়ির এটা দেখে বোঝা যায়, বা তারপর বডি স্ট্রাকচার সবগুলোকেই মোটামুটি চেক করা হয় সেই হিসেবে। তো তারপর একটা দিকে পজিটিভ, বাট আগে লোকে যেরকম অলিম্পিক স্পোর্টসের উপর অতটা নজর দিত না, সেখানে কিন্তু আস্তে আস্তে ফুটবল ক্রিকেট ছেড়েও কিন্তু বাবা মারা এই ধরনের গেমেতে নিয়ে আসে। কারণ আমাদের ট্রেনিং সেন্টারগুলো দেখি এরকম ছোট ছোট বাচ্চা প্রচুর আসে, এবং কিছু হচ্ছে সকালবেলা চলে আসছে, এসে সকালে প্র্যাকটিস করছে, এখানে সে 7টায় চলে এলো প্র্যাকটিস করে, এখান থেকেই বাবা মারা ড্রেস চেঞ্জ করিয়ে স্কুলে নিয়ে চলে যাচ্ছে। মানে যারা কিছু করতে চায় আর কি, তারা কিন্তু সেভাবে করার চেষ্টা করছে। আর রাস্তা বার দেখো করে নেবে। প্রথম রোলটা কিন্তু পেরেন্টসের, কেন সে তখন কিছু জানে না। একটা 9 বছর 10 বছর বাচ্চা, তো তুমি যেভাবে তাকে মোল্ডিং করবে সে সেভাবেই মোল্ড হবে। এবার তুমি তাকে যদি নাই খেলা শেখাও, তো তাহলে সে তো খেলাটা জানবে না, সে জানে ভিডিও গেমটাই খেলা। একদম। তো তাকে যদি সেভাবে করো সে সেরমভাবেই নেবে। আর আমাদের শরীরটাও সেরকম, তুমি যেরম খাটাবে সে সেরম কিন্তু আস্তে আস্তে প্রথমে কষ্ট হবে, কিন্তু তারপর কিন্তু সেট হয়ে আস্তে আস্তে যাবে। বডি সেট করে নেয়। তো সেরকম প্রচুর বাবা মারা আসে যারা করে। আবার অন্যদিকে আছে যে প্রচুর ছেলেমেয়েরা এক্সাম মানে হয়তো 3 মাসের ছুটি নিয়ে নিল। হ্যাঁ। এবার এত কি তারা সারা মানে 24 ঘন্টা কি পড়ে আমি তো এটা মাথায় আসে না। সে যতই মানে হোক, মানুষ 24 ঘন্টা বই নিয়ে কি বসে থাকে, তার কি 1-1.5 ঘন্টা টাইম হয় না আসে? এবার কি একটা ছেলে মেয়েকে তুমি তৈরি করলে, করার পরই সে যদি একটা 3 মাসের একটা গ্যাপিং গ্যাপ হয়ে নিয়ে গেল, 3 মাস না হলো যদিও যে 2 মাসের গ্যাপিং হয়ে গেল, তাহলে কি তার মাইন্ড থেকে সমস্ত কিছু বেরিয়ে যায়, তার বডি ফিলিংস গায়েব হয়ে যায়, তাকে আবার আগামী 2 মাস কি 3 মাস লাগলো তৈরি করতে, আবার একটা এক্সাম চলে এলো। এবার এই পসিবল জিনিসগুলো না এরকম ভাবে।
খুব প্রবলেম হয়। হুম মানে একটা রেসিডেন্সিয়াল একাডেমি আর এমনি ট্রেনিং সেন্টারের মধ্যে এই প্রবলেমটা, মানে যারা রেসিডেন্সিয়াল তারা তো সকাল বিকেল, আর এরা তো নয় সকালে আসে নয় বিকেলে আসে, খুব কম প্লেয়ার আছে যারা দুবেলা প্র্যাকটিস করে। এবার সেখান থেকে পারফরমেন্স নিয়ে আসা খুব প্রবলেম হয়েছে। মানে তারা যদি সেই ধরনের সিনসিয়ার না হয়, কেন এখন বাবা মারা দেখো, মানে আমাদের সময় যেমন এত কস্টলি ইকুইপমেন্ট, এটা নয় তাহলে এটা সেকেন্ড হ্যান্ড, এটা নয় এটা কি পরের মাসে নেব। এখন কিন্তু বাবা মারা যদি বাচ্চা চায় তাকে তক্ষুনি কিন্তু 2.5 লাখ 3 লাখ টাকার, মানে আমরা বলি এত দাম নিয়ে না, কমে না না দেবো, যখন ভালোই দেবো, মানে তারা লোন টোন করেও হলো আর কি সেই ইকুইপমেন্ট কিনে দিচ্ছে। তো সেই দিক দিয়ে কিন্তু তারা কিন্তু অনেক লাকি বলবো। কিন্তু এবার সেই টাইমটা যদি না দেয়, সে প্লেয়ার যদি প্র্যাকটিস ঠিকমতো না করে, এবার বাবা মা শুধু বউ কিনে দেওয়াটাই তো তার কাজ নয়, তার ছেলেমেয়েরা প্র্যাকটিসটা করতে পারছে কিনা সেটাও। কেন একটা একদম টাইমের পরে এসে তুমি বলবে ট্রেনিং সেন্টারে আমি এত টাকা লাগালাম, ছেলে মেয়ে হ্যাঁ রোজ আসছে, কিন্তু কেন রেজাল্ট নেই? তো সেইটা কিন্তু পয়েন্ট। কিন্তু তখন আমরা বলতে পারি না যে যখন তোমার ছেলে মেয়ে ইমপ্রুভ করার জায়গা হলো তুমি 3 মাসের ছুটি নিয়ে নিলে পরীক্ষার জন্য। তুমি অন্য সময় যদি তুমি 2 ঘন্টা করো তখন তুমি 1 ঘন্টা তো করতে পারো। একদম তো এইগুলোকেও আমাদের ভাবতে হবে যদি আমি কোনো কারুকে স্পোর্টস করাচ্ছি। তো শুধু মানে যদি ভালো, মানে সেই লেভেলের স্পোর্টস করতে হয়, তাকে কিন্তু সেই জিনিসগুলোই বোঝাতে হবে। একদম মানে কিছু ছেলে মেয়ে আছে খুবই তারা ইন্টারেস্ট দেখায়, বা তার বাবা মা তারাও কিন্তু ওই 10 বছর 11 বছরের বাচ্চা, মানে একটা গ্রুপের 10-11 বাচ্চা তারা স্কুল করে প্র্যাকটিস করতে পারছে দুবেলা, আর একটা গ্রুপের বাচ্চা করছে তারা না তারা নাকি টাইমই পাচ্ছে না। মানে এটা ডিপেন্ড করছে কিভাবে তুমি টাইম একদম ম্যানেজমেন্ট করছো, কিভাবে তুমি কোনটায় কতটা প্রায়োরিটি সিরিয়াসলি দিচ্ছ, নিচ্ছে কতটা তুমি ব্যাপারটাকে নিচ্ছ, সেইটার উপর ডিপেন্ড করছে। তো সেইগুলো মানে ট্রেনিং সেন্টারের সাথে আমার অফিসও আছে, সেখানেও আমি সিনিয়র স্পোর্টস অফিসার, মানে রেলের ইস্টার্ন রেলের সমস্ত স্পোর্টসের ব্যাপারটাও আমাকে সেখানে রেলের যে কটা স্পোর্টস আছে সেটাকেও দেখতে হয়। তার সাথে আমাদের খেলো ইন্ডিয়া যেটা মেন এখন স্পোর্টসের একটা যেটা স্কিম, যেটা গ্রাসরুট লেভেলে কাজ করে, মানে যারা সবে ভালো রেজাল্ট করছে ন্যাশনাল লেভেল বা স্কুলের লেভেলে তারা মেডেল পাচ্ছে, তাদের গভর্নমেন্টের একটা সাপোর্টের ব্যাপার আছে। তো সেইখানে ট্যালেন্ট হান্টিং কমিটিতে আমি আছি, মানে কিরম কি প্লেয়ারদের কি নিতে হবে। তো এইরকম এখন আইও এর এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারে আছি। তো বিভিন্নভাবে স্পোর্টসের সাথেই বিভিন্নভাবে জড়িত মানে অ্যাক্টিভ থেকে যাওয়ার পরে বিভিন্নভাবে জড়িত। তো যেভাবে যেটুকুনি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে যতটুকুনি সাপোর্ট করা যায়, কারণ এখন তো আর সেই গ্রাউন্ডে নেবে তীর চালানো ব্যাপারটা তো নয়, মানে পেছন থেকে সাপোর্ট করা যে কতটা কি করা যেতে পারে। কারণ এবারে যেমন প্যারিস অলিম্পিকে আমরা গেছিলাম দেখবার জন্যে, করতে মানে তখনই মানে সেই ফিলিংগুলো হয় যে এটার জন্য মিস হয়ে গেল, এবারে মেডেলটা এলে ভালো হতো, এ হতো। তারপর আবার অন্য পয়েন্ট অফ ভিউতে যখন মনে হয় যে আমিও তো একদিন ওই লাইনে দাঁড়িয়ে, তখন আমিও ভেবেছিলাম বা মানে এটা তো আমিও মারতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে হয়নি আমি একটা মিস্টেক করেছিলাম। তো তখন তো আমিও সেটা ইচ্ছে করে করিনি, বাট ওরা তখন কি দুটো জায়গার দুজনের কিন্তু পয়েন্ট অফ ভিউ তখন আলাদা হয়ে যায়। মানে অ্যাজ এ পাবলিক আমি কি দেখে আমার কি এক্সপ্রেশন হচ্ছে, আর অ্যাজ এ প্লেয়ার ওই টাইমে দাঁড়িয়ে ওর যেটা ভালো মনে হয়েছে ও তখন সেটাই করেছে, সেই জায়গাটাই সে 100% দেবার চেষ্টা করেছে। তো একদম সেইখানে সেইভাবে কিভাবে জিনিসটা তখন যেভাবে যা রেজাল্ট হয়েছে, একদম তো সেই ফিলগুলো কিন্তু যখন মানে যেটা বলছেন আমি দাঁড়িয়ে যে ফিলটা করতে পারবো, যতক্ষণ না তুমি সেই জায়গাটাতে হ্যাঁ দাঁড়াবে তুমি কিন্তু সেই ফিলটা ফিলটা তুমি করতে করতে পারবো না পারবে না। এবং তখনই তাহলে সেই অ্যাডজাস্ট, মানে সেই মেন্টালি যে মানে দুজনের যে একটা ফিলিং হয় যে হ্যাঁ ভাই এই জিনিসটাই হয়, সেটা আমি যতটা ভালো এক্সপ্রেস করতে পারবো যে অলিম্পিকে দাঁড়িয়ে ওই স্টেজে দাঁড়িয়ে মেডেল ম্যাচে দাঁড়িয়ে, বা মেডেল ম্যাচ না হলো অলিম্পিকের স্টেজে দাঁড়িয়ে সে যতক্ষণ না পারফর্ম করেছে সেই সে বুঝতে ফিলিংসটা পারবে কিন্তু না তার মধ্যে আসবে না। একদম সে বাইরে থেকে দাঁড়িয়ে বলা, কেন আমিও নিজে যখন আরে করতে পারলো না, কিন্তু তক্ষুনি যখন আমি অন্য জায়গায় দাঁড়িয়ে আমিও একদিন ওইখানে দাঁড়িয়ে করে তখন আমিও কিন্তু সেই জায়গাটা মিস করেছিলাম। তার মানে তখন আমার মেন্টালিটি কী ছিল, হুম মানে আমি কি ধরনের কি ভাবছিলাম, বা তখন তো আমি ভেবেছি তো আমি আমার মতো আমি 100% দিয়েছি, একদম বাট আমি মেডেল পাইনি। তো সেই মানে এবার এই এক্সপিরিয়েন্স লোকেরা যখন তোমার এইরম জায়গাতে এসে সাপোর্ট করে, তার কিন্তু থিঙ্কিং স্টাইলটা অনেকটা অন্যরকম হয়। মানে সেই জায়গায় দাঁড়িয়ে তো সেরকম যারা যারা সেই লেভেলের যত প্লেয়ার বা যারা খেলেছে বা যারা এই লেভেল অবধি পৌঁছেছে, সেই রকম
প্লেয়ারদের যদি আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেটিভ বা ফিল্ডের যে কোনো কাজেতে মানে তারা যাতে সাপোর্ট করতে পারে সেই প্লেয়ারদের, তাহলে তারা কি অনেক তাদের এক্সপিরিয়েন্সগুলো দিয়ে সেই প্লেয়ারকে সাপোর্ট করে। তারা হয়তো সেই লাইনে দাঁড়িয়ে তীরটা চালাতে পারছে না, কিন্তু তার সেই এক্সপিরিয়েন্সটা তাকে বলতে পারে ভাই এই রকম অলিম্পিকেতে এইটা হতে পারে বা এই ধরনের সিচুয়েশন আসতে পারে, তার জন্য কিন্তু আমি এটাকে এইভাবে ট্যাকেল করেছিলাম। এবার তুমি ভেবে নাও তোমার কোনটাতে তোমার ইজি, তুমি কোনটাতে কমফোর্ট তুমি পাবে, তুমি কিভাবে ট্যাকেল করবে। মানে এই জায়গাগুলো এইগুলোর যদি, কেন আমাদের সময় আমরা প্রথম অলিম্পিক, কেন আমাদের সেই লেভেলের এক্সপিরিয়েন্স কারোর ছিল না। বাট আজকের দিনে আমাদের দেশে এখনও যারা অলিম্পিক খেলেছে রিটায়ার করে নিয়েছে, তারা অন্তত তারাও তো সেই লেভেলে খেলেছে বলে অলিম্পিক অব্দি গেছে। তো তারা যদি সেই এক্সপিরিয়েন্সগুলো নেক্সট জেনারেশনকে দেয়, তাহলে কি হয়, তাদের পক্ষে অনেকটা ইজি হয়ে যায়। একটা আননোন লোককে তুমি বসিয়ে দিলে, সে তার এবিসিডি কিছু জানে না, এবার তুমি তাকে টিমের সাথে তুমি অ্যাটাচ করলে, তে তো কিছু সাপোর্ট করতে পারবেই না। অন্য কিছু কমেন্ট করে দিল, সেটা হয়তো মেন্টালি এফেক্ট তোমার প্লেয়ারের উপর পড়ে গেল। তো এই জিনিসগুলোকে কেন তুমি যদি একটা ম্যানেজার হিসেবেও যদি তুমি পাঠাও, যদি তুমি একটা এক্স প্লেয়ারকে পাঠাও বা কোনোভাবে একটা ভালো কোচকেই তুমি ম্যানেজার করে পাঠালে, তাহলে ম্যানেজারের কাজের ছাড়াও সে তো ফিল্ডেও তাকে সাপোর্ট করতে পারবে, তাই না? মানে একটা আননোন পার্সনকে তুমি ম্যানেজার করলে, তার আর্চারির সাথে দূর দূর কোনো রিলেশন নেই বা স্পোর্টসের সাথে কোনো রিলেশন নেই, তাকে এমনি ম্যানেজার হয়ে গেল, তো তার তো আর কোনো সেরকমভাবে সাপোর্ট সিস্টেমে তার কোনো কাজে লাগছে না। তো তুমি যদি তাকে টিমের সাথে পাঠাও, সে একটা কোনো না কোনোভাবে কোনো কিছু তার কন্ট্রিবিউশন টিমেতে থাকবে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা যতভাবে চেঞ্জ করতে পারবো না, তো তত ইমপ্রুভমেন্টগুলো অনেক বেটার হতে থাকবে। এবং সকলের, তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ হয়েও তোমার ইচ্ছে আমার দেশে মেডেল আসুক, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবেও চাইবো আমার দেশে, কিন্তু দুজনকার থিঙ্কিং স্টাইল আলাদা। তো এই জায়গা থেকে যদি আমাদের সকলের মেন মোটো যদি একটাই হয়, তাহলে আমাদের আস্তে আস্তে প্রোগ্রেসের জায়গাটাকেও কিভাবে করা যেতে পারে আলাদা একসাথে ডিসকাশন করে। তোমার মতামত আলাদা হতেই পারে, কিন্তু একটা আলটিমেট ডিসিশনে তো আসতেই হবে না। কিন্তু যখন আমরা দুজনেই চাইছি আমাদের দেশের মেডেল হোক, আমাদের নামমালা মেডেল বাড়ুক, তো সেই জায়গাতে দুজনে আলাদা আলাদা রাস্তায় গিয়ে তো লাভ নেই, আমাদের একই রাস্তায় আসতে হবে। তোমার কিভাবে সাপোর্ট করলে আমার এটা ইমপ্রুভমেন্ট হতে পারে, তোমার সাপোর্টটা কিভাবে করলে, তাহলে আমরা যদি একটা ডিসিশনে আসতে পারি, তাহলে আর কোনো ক্ল্যাশও থাকে না, কারোর সাথে কোনো কিছুর প্রবলেমও থাকে না, অটোমেটিক্যালি যেটা আমরা চাই সেটাই হবে। দোলা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই এটা এপিসোডটা লম্বা হয়েছে আমি জানি, এবং যারা এখন অবধি দেখছেন এপিসোডটা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ দেখার জন্যে। এবং দোলা ব্যানার্জি শুড বি সেলিব্রেটেড, যেটা আজ অবধি আই ফিল হয়নি। এটা আমাদের লস, কারণ আমরা এরকম একজন লোক যে এরকম কন্ট্রিবিউশন করেছে ফর দ্য কান্ট্রি, আমরা তাকে সেই জায়গায় কখনো তুলে সেলিব্রেট করে যেটা আমাদের করা উচিত ছিল। তো আমরা একটাই জিনিস করতে পারি, যেটা হচ্ছে, যদি আপনাদের চেনা সার্কেলের মধ্যে কেউ স্পোর্টসের সাথে জড়িত, কেউ যদি স্পোর্টস দেখতে ভালো লাগে, প্লিজ এই এপিসোডটা শেয়ার করবেন, যাতে আমরা সবাই ওনার ব্যাপারে জানি। যারা আমরা কিছু জানি না, তারা দোলা ব্যানার্জির কন্ট্রিবিউশন ফর দ্য কান্ট্রি, বেঙ্গল তো আমি ছেড়েই দিলাম, ফর দ্য কান্ট্রি, ইট শুড বি সেলিব্রেটেড। সো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে। অনেকেই ভিডিওটা জাস্ট প্রথম দিকটা দেখে ছেড়ে দিচ্ছেন, এটা রিকোয়েস্ট করছি যে পারলে পুরো এপিসোডটা দেখবেন। আমরা অনেকে বলছেন যে এই সাবজেক্টটা আমাদের কাছে আমরা রিলেট করি না বলে দেখছি না, বাট আমার এই পডকাস্ট চ্যানেলটা আমি করেছি ওই পার্সপেক্টিভ থেকে, যেই সাবজেক্টটা কেউ হয়তো জানেন না, সেইটা ওই এপিসোডটা দেখলে হয়তো বেসিক্সটা ক্লিয়ার হতে পারে। সো প্লিজ আমাদের এই এপিসোডগুলো দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।
আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।